ওকে, তো গুড ইভিনিং সবাইকে আবারও। আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে, তাই তো? জি স্যার। জি আচ্ছা। স্যার। তো আমরা এ পর্যন্ত অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের পার্ট ওয়ানের আলোচনাটা শেষ করেছি, তোমাদের কিছু পড়া জি দেওয়া স্যার। আছে। এদিকে পার্ট বি এরও আমরা রিডিং টু এর 1 থেকে 10 পর্যন্ত প্যাসেজ মোটামুটি আমরা আলোচনা করেছিলাম, তাই তো? এবং সেগুলো পড়ার চেষ্টা করেছি। এখন যেহেতু রিডিং ওয়ান এবং রিডিং টু এর পড়াগুলো শেষ করতে হবে, তারপরে আমরা রিডিং ওয়ানের আর রাইটিং ওয়ানের, তাই না? এগুলো ব্রিফ কোশ্চেনগুলো একটু শেষ করবা। এদিকে 9 তারিখ পর্যন্ত ডেট দেওয়া আছে। রিডিং ওয়ানের প্যাসেজগুলো পড়ে শেষ করতে হবে, তারপরে 9 তারিখ পরবর্তী যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমরা রিডিং ওয়ানের প্যাসেজগুলো সম্পূর্ণটা সমাধান দিব। আর ওদিকে রিডিং স্কিলসের মানে রাইটিংয়ের ওয়ানের যে প্রশ্নগুলো বলেছিলাম, নিশ্চয়ই সেগুলো পড়েছো সবাই, তাই তো? কি পড়তেছো তো? জি স্যার। আচ্ছা। জি স্যার। হ্যাঁ, ফার্স্ট ইয়ারের বই সহ বলেছিলাম সেকেন্ড ইয়ারের বই মিলে একটু প্রস্তুতি নিতে। তো আজকে থেকে আমরা রাইটিং টু এর ক্লাসটা শুরু করব। রাইটিং টু এর যে কোশ্চেন আনসারগুলো সেগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। রাইটিং টুতে আমাদের কয়টা কোশ্চেন থাকবে আর কয়টা উত্তর করতে হবে বলো তো, মনে আছে? 5টা থাকবে আর 2টা করতে হবে। না, 5টা না, সম্ভবত 4টা থাকবে, যে কোনো 2টা লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, জি। 4টা কোশ্চেন থাকবে, যে কোনো 2টা লিখতে হবে। এখন এর ভিতরে কোশ্চেনের একটু ব্যাপার হচ্ছে যে তোমার 4টা কোশ্চেনের ভিতরে তোমাদের যে ফার্স্ট ইয়ারে যেভাবে পড়েছিলা ওই অনুসারে কিছু কোশ্চেন থাকতে পারে 2টা, আর নতুন 2টা কোশ্চেন আছে। হ্যাঁ, নতুন সিস্টেমে 2টা কোশ্চেন আছে, যেগুলো নিয়ে আমাদের মেনলি আজকে আলোচনা করব। আর আগের কোশ্চেনগুলো ফার্স্ট ইয়ারের মতোই, আমি কোশ্চেন তো ইম্পর্ট্যান্ট যেগুলো দিয়ে দেওয়ার সেগুলো দিয়ে দিব। ফার্স্ট ইয়ারে তোমরা যেভাবে পড়েছিলা ওইভাবেই কোশ্চেন আনসারগুলো তোমাদেরকে করতে হবে। আসলে ফার্স্ট ইয়ারের ঠিকমতো পড়া হয়েছিল তো তোমাদের, বলো? রাইটিং স্কিলস ফার্স্ট ইয়ার কি ঠিকমতো পড়েছিলা? পড়েছিলাম স্যার। হ্যাঁ, ওখানেই যে কোশ্চেনগুলো থাকবে, যদি আমরা একটু যাই দেখি, জি আমরা স্যার একটু পড়ছি। পিডিএফটা ওপেন করি, তাহলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি জিজ্ঞেস করতে বলেছিলেন ক্লাসে যে আপনার পিডিএফ পড়লে আর গাইড পড়া লাগবে কিনা। গতদিন তুমি ক্লাস করেছিলা? গতদিন আমি থার্ড ইয়ারের সাথে তোমাদের একটু নিয়েছিলাম, যে তাতে তোমাদের প্রশ্ন উত্তরগুলো দিতে পারো। তো ওই ক্লাসটা সম্পূর্ণ ও করেছিলা তুমি? স্যার ওইটা সম্পূর্ণ করতে পারিনি। হ্যাঁ, তুমি করনি, কিন্তু রেকর্ড ক্লাসটা তো আমি দিয়ে দিয়েছিলাম, তারপর তুমি করছিলা ওটা? স্যার ওই রেকর্ড ক্লাসটা মনে হয় আমি ইয়াতে দেখছিলাম ক্লাসরুমে, ওইটা মনে হয় পাচ্ছিলাম না। কেন গুগল ক্লাস ইয়াতে মেসেঞ্জার গ্রুপে দেওয়া নেই? মেসেঞ্জারে খেয়াল করে নাই স্যার। তাহলে কেমন করে হবে? তুমি এক জায়গায় পাওনি, তাহলে আরেক জায়গায় খুঁজে দেখতে হবে না? আমি যে সরি কোশ্চেন স্যার। আনসার দিই সেগুলো আমি কেমন করে বলবো যে তোমার গাইড কেনা লাগবে কি না লাগবে? তুমি যদি ওই ক্লাসটা দেখো তাহলে বুঝতে পারবা তোমার গাইড কেনা লাগবে কি লাগবে না। ঠিক আছে? কারণ এটার উত্তর আমার কাছে নেই। বোঝা গেছে? তোমার চাহিদার উপর জি ডিপেন্ড করবে স্যার। যে তুমি সহজ উত্তর চাও না কঠিন উত্তর চাও। আমার উত্তরগুলো দিয়ে কি তুমি কমফোর্টেবল বোধ করো, তাহলে তোমার গাইড কেনা লাগবে না। আর যদি না পারো তাহলে তুমি সহজ সহজ উত্তর গাইড থেকে পড়তে পারো। এই অতএব ওই প্রশ্নগুলো কালকে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু তারা সেকেন্ড ইয়ারে ছিল, তোমাদের প্রশ্ন উত্তর এই কারণেই করতে বলেছিলাম যে তোমাদের যত প্রশ্ন আমার কাছে তো বিশ্বাস হবে না, তাহলে তোমাদের যারা এর আগে পরীক্ষা দিয়েছে তাদের কাছে তোমরা একটু করো। কিন্তু তোমরা অধিকাংশ যুক্ত হওনি। ঠিক আছে, অধিকাংশ যুক্ত হওনি এবং কোনো প্রশ্নও করনি। অতএব আমি তাহলে কি বলবো, একটা সুযোগ দিয়ে দিলাম তোমাদের সাথে ওদের একটা যোগাযোগ করার জন্য, কিন্তু সেটাও তোমরা যদি ব্যবহার না করো, তো এখানে কার দায় বলো? হুম? এখন তোমরা তো অতিরিক্ত ব্যস্ত মানুষ, তোমাদের তো আর কিছু করা যাবে না, কারণ তোমরা অতিরিক্ত ব্যস্ত, এত ব্যস্ত যে নিজের ক্লাসই করো না, তো স্যার পরের ক্লাসের সাথে যুক্ত হয়ে আমার লাভ কি? তাই না? ব্যাপারটা এরকম। ওই জন্য যে ক্লাসটা রেকর্ডটা দিয়েছে ওটা দেখে দেখে নিবা, মনে থাকবে। হুম।
দেখে নিয়ে তোমার সিদ্ধান্ত নিবা যে তুমি গাইড জি কিনবা স্যার। নাকি আমার উত্তরগুলো পড়বা। ঠিক আছে? কালকে কারা কারা যুক্ত হয়েছিলা বলো জি শুনি। কারা কারা যুক্ত হয়েছিলা? স্যার আমি যুক্ত হয়েছি। আচ্ছা, তো তোমার কি মনে হয় স্যার আমি প্রশ্ন যুক্ত উত্তরে আছি। তুমি কি গাইড কিনে পড়বা না কি করবা? গাইড কিনবা? বলো, গাইড কিনবা নাকি স্যার কিনে কি আপনার না করবা স্যার। বলো। শিটগুলো পড়বো। হুম। গাইড লাগবে না স্যার, আপনার পিডিএফ গুলা হার্ড কপি দিয়ে দিলে হবে। একটু আত্মবিশ্বাসের সহিত বলতে হবে, শুধু আমাকে খুশি করার জন্য না। না স্যার, বিশ্বাস আছে স্যার নিজের উপর, যে ভালো করে পড়লে যে পিডিএফ গুলা দিয়ে দেন ওগুলো সুন্দর করে গোছায় নিজেরা নিয়ম করে পড়লে, মানে প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করলে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এখন ওই জন্য বললাম যে আলোচনা দিয়ে দিয়েছি, এখন তোমাদের সিদ্ধান্ত তোমরা নিবা যে কি ফলো করবা আর কি করবা না। ঠিক আছে? কারণ এটা বলার ইয়া আমার কাছে নেই। এখন যদি বলে কিনা লাগবে না, পরে বলবে না কিনে ভুল হয়েছে। হ্যাঁ, কারণ গাইডে প্রশ্ন উত্তরগুলো সহজ আছে, সারাগুলো খুব কঠিন। স্যার আমি ফার্স্ট হ্যাঁ। ইয়ারে এখানে অ্যাডমিট হওয়ার আগে কিনছিলাম গাইড, কিন্তু আপনার পিডিএফ পাওয়ার পর পিডিএফ দেখেই পড়ছি। হুম, তো ওই জন্য বললাম যে স্যার গাইড। একটা আপু বলছিল যে উনি নন মেজর যে দুটো আছে ওখান থেকে 6-7টার মতনই কমন পড়ে গেছে আপনার পিডিএফ থেকে এখন হুবহু। কোশ্চেন সবই প্রায় কমন এসেছে। এখন স্যার বুঝলাম তো আমি কমনটা সুযোগ আসলে পেয়েছি। কিসের উপর ডিপেন্ড করবে। তুমি যদি সবসময় মনে করো যে আগের কোশ্চেন পড়লেই হয়ে যাবে, তাহলে সেটা তো হবে না। তোমার পড়ার ভিতর থেকে আসা নিয়ে কথা। কমন পাওয়া বলতে কি বোঝায় আসলে? কমন পাওয়া শব্দটার সাথে কি যায়? তা পড়লে হ্যাঁ, স্যার সবগুলা হ্যাঁ, পড়া হলেই তাহলে কমন পাওয়া হ্যাঁ, যায়। পড়ার মধ্যে আসাটাকে কমন। এখন তুমি যদি বলো স্যার আপনি আমাকে 10টা কোশ্চেন দিয়েছিলেন, ওই 10টার ভিতরে আসেনি, আমি তো তোমাকে 10টা কোশ্চেন দেওয়ার জন্য পড়াচ্ছি না। এত যদি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেন দাগায় দাগায় পড়াতাম, তাহলে এত টেক্সট পড়ানো লাগতো আমার? পড়ানোর দরকার ছিল? বলো, দরকার ছিল? না স্যার, হ্যাঁ, তাহলে তো ওর ওর জন্য তো 1-1.5 মাসই যথেষ্ট। এত 8-9 মাস পড়ে তোমার লাভ কি? হ্যাঁ। আপনি সাজেশন গুলো দিলেই হয়ে যেত। হ্যাঁ, তা সাজেশন দিয়ে যেতাম, ওখানে উত্তরগুলো দিয়ে দিতাম যে 1-1.5 মাস, যেমনটা তোমাদের বড় ভাইরা করে। হ্যাঁ, পরীক্ষার আগের রাতে দিনও তোমাকে কমপ্লিট করে দিতে পারে, এমনও আছে। হ্যাঁ, ফেসবুকে দেখা যায় যে 3 দিন আছে, তোমাকে 3 দিনের মধ্যে প্রিপেয়ার করে দিবে। আমি জানি না এ জাতীয় মানে দেবতা বা হচ্ছে জি ফেরেশতা স্যার, কোথা ওরকম থেকে আসে। ভিডিও দেয় ফেসবুকে। হ্যাঁ, যে একদম ভিডিও সহ দেখে এক দিচ্ছে যে মাসেই প্রস্তুতি। এক রাতেই। হ্যাঁ, আমি ভয় পাই এই 8-6-7 মানে 3-4 মাসে আমি ভয় পাই, আর ওরা একদিনে একদম 2 দিনের মধ্যে তোমার কোর্স শেষ করে দিতে পারে। আমি জানি না এগুলো আমি পারবো কিনা, অত দক্ষ আমি না ভাই। আমি একটু দুর্বল মানুষ, এই জন্য আমি ভয় পাই। ঠিক আছে? আমি একটু ভয়টাই পাই, এই জন্য তোমাদের আমি বিস্তারিত পড়াই। বুঝতে পেরেছো? হুম। এবং পরীক্ষার আগের রাতে স্যার কিভাবে সম্পূর্ণ মার্ক উঠানো যাবে স্যার? সেটা তো হচ্ছে, তোমাকে বলে দিচ্ছে, গ্যারান্টি সহ বলে দিচ্ছে। হ্যাঁ, গ্যারান্টি সহ বলে দিচ্ছে। এমবিবিএস ডাক্তার গ্যারান্টি দিতে পারে না, এফসিপিএস ডাক্তার গ্যারান্টি দেয় না, কিন্তু কবিরাজরা কিন্তু গ্যারান্টি দেয়। দেয় কি না বলো? দেন স্যার। হুম। জি স্যার। কবিরাজরা কিন্তু গ্যারান্টি দেয়, কিন্তু এমবিবিএস এফসিপিএস, হ্যাঁ, এমসিপিএস ডাক্তাররা ভয় পায় যে আল্লাহর নামে ডাকেন, আমরা জানি না কি হবে। তো আমি তো দেখতেছি যে আমি তো তোমাদের ম্যাডামকে নিয়ে আছি, কিন্তু কবিরাজের কাছে যাও, একদম ফুক ফাক দিয়ে দিবে, কোনো টেনশন নাই, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, একদম গ্যারান্টি সহকারে তারা ইয়ে দিয়ে দেবে। তো এরকম যদি কবিরাজি যেতে চাও তো সেটাও আছে পথ, তাই না? পৃথিবীতে সব ধরনের পথ আছে। এই যে বগুড়ায় মানে যাবো আর কি, এখন মেরপুরে আছি, বগুড়া দেখি জাদুবিদ্যার অনেক পোস্টার টাঙানো থাকে। হ্যাঁ, কি যেন ওখানে লেখা আছে, জাদু আর জিন, জিনের মোবাইল নাম্বার সহ গ্যারান্টি সহ সমাধান। বুঝতে পেরেছো? এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, সব ধরনেরই ব্যাপার আছে। হ্যাঁ, বিশাল বিশাল দোকান আছে, মল আছে, যেখানে একটা পোশাকের দাম 5-6 হাজার টাকা। আবার গোহাটও আছে, বা হচ্ছে তোমার ইয়াও আছে, কম দামিও আছে, যে 100 টাকা দিয়ে অনেকগুলো পোশাক পাওয়া যায়। এখন তুমি সব ধরনের নিতে পারো, কোনো সমস্যা নেই। তো এই জন্য গত ক্লাসটায় তোমাদের এই জন্য যুক্ত হতে বলেছিলাম, যাতে তোমাদের ভিতরে কোনো প্রশ্ন থাকলে যারা রিসেন্টলি পরীক্ষা দিল তাদের কাছ থেকে যেন জানতে পারো। এবং তাদের কথা নিশ্চয় তোমরা শুনেছো যে ব্যাপক পরিমাণে টেক্সট পড়তে হবে, আর আমি টেক্সটটা পড়াই। ঠিক আছে? তো টেক্সট পড়াই, আর টেক্সট পড়লে পারে কমন, দেখো, আনকমন পড়ার কোনো সুযোগ থাকে না। এবং তোমরা তো মানে কি সেকেন্ড ইয়ারে কতজন যুক্ত আছো, আর থার্ড ইয়ারে মাত্র ফার্স্ট ক্লাস হলো। ঠিক আছে? থার্ড ইয়ারে হচ্ছে প্রথম ক্লাসটা হলো গতদিন। তাতে কতজন যুক্ত হয়েছে বলো তো অলরেডি? হুম, কতজন যুক্ত হয়ে গেছে? 179। 179 জন। 179 জন। ঠিক আছে? তো এর ভিতরে অধিকাংশই আমার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, নতুন নতুন হয়তো বা কেউ যুক্ত হয়েছে। আর তোমরা কতজন আছো দেখো? 159 জন।
কারণ তোমাদের ভিতরে এখনও দোদুল্যমানতা চলছে, আর অলরেডি তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ে আরও বেশি প্রুভড হয়ে গেছে, এই জন্য তারা নির্দ্বিধায় ভর্তি হয়ে গেছে, কোনো টেনশন নাই তাদের। বুঝতে পেরেছ? আর তোমরা ফার্স্ট ইয়ারে তো কম থাকে, সেকেন্ড ইয়ারে ফার্স্ট ইয়ারে বুঝে উঠতে পারো না স্যার আমাদের ফার্স্ট ইয়ারের চেয়ে এখন বেশি আছে, গত বছর তো আরো কম ছিল আমাদের। কারণ ওই যে তারা তো বুঝে উঠতে পারেনি কীভাবে পড়াশোনা করতে হয়, বুঝো না, বকাঝকা করেও 50-60 জন করে 70 জন করেছিল। যেমন এখন ফার্স্ট ইয়ারে আছে কতজন? এখন ফার্স্ট ইয়ারে আছে হচ্ছে তোমার 90 জন। ফার্স্ট ইয়ারে একটু কমই হয়, কারণ তারা খুঁজে বেড়ায় আর কি, হ্যাঁ, এখানে ঢু মারে ওখানে ঢু মারে, ঠিক আছে তো, একবার যুক্ত হলে পরে আর পাওয়া যায় না, খুঁজে আবার ঘুরে ফিরে আবার চলে আসে, এরকম একটা ব্যাপার ঘটে। হ্যাঁ, তো ফার্স্ট ইয়ারে সবসময় কমই থাকে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে একটু বাড়তে থাকে, হ্যাঁ, কারণ তাদের একটা কনফিডেন্স তৈরি হয়ে যায় এবং বন্ধুদের কাছ থেকে শুনে আবার যুক্ত হয়। তো আমি এটা আমার কথা বলছি না, জাস্ট কনফিডেন্স লেভেলটা, যে আমি যা পড়াচ্ছি তা তোমাদের আসলে কাজে লাগবে কিনা। মাঝে মাঝে কবিরাজির মতো না বললে পারে তোমরা আবার বিশ্বাস পাও না, বুঝতে পেরেছো? নিজের গুণগানও মাঝে মাঝে করতে হয়, তা না হলে তোমরা মানে বিশ্বাস করবে না, এই জন্য একটু বললাম আর কি। হ্যাঁ, যে আসলে বিশ্বাস না করলে তো আবার পড়াশোনা করাও যায় না, এক জায়গায় পড়তে হলে তো বিশ্বাস রাখতে হবে না। হ্যাঁ, তো বিশ্বাস রেখে পড়ো, ঠিক আছে তো, যে যেভাবে পড়াচ্ছি তাতে খারাপ রেজাল্ট হওয়ার কোনো সুযোগ নেই যদি তুমি পড়াশোনা করো। আর যদি পড়াশোনা না করো তাহলে খারাপ হবে, ঠিক কবিরাজের তাবিজের মতো, বুঝতে পেরেছো? কবিরাজ যখন তাবিজ দিবে তখন অনেকগুলো শর্ত দিয়ে দিবে, এর ভিতরে কোনো না কোনো শর্ত তুমি অজান্তে ভাঙবা, বুঝতে পেরেছো? যে পশ্চিম দিকে কিন্তু সন্ধ্যাবেলায় তাকানো যাবে না, বুঝতে পেরেছো? তারপরে হচ্ছে এই এই খাওয়া যাবে না, ওর সাথে স্পর্শ করা যাবে না, এই কথা ওই কথা অনেক কিছু দিয়ে দিবে। দিয়ে যখন তাবিজে কাজ করবে না তখন গিয়ে বলবে আপনি হয়তো বা ভুলক্রমে এই কাজটা করে ফেলেছেন, এই জন্য আপনার তাবিজ কাজ করছে না, ঠিক আছে? হ্যাঁ, তো এখানে ওই তাবিজ কবজের ব্যাপার নেই, এখানে প্র্যাকটিক্যাল হিসাব, পড়াশোনা করতে হবে, হ্যাঁ, এবং ভালো করে পড়াশোনা করতে হবে। শর্টকাট কোনো ওয়ে আমার জানা নেই, অতএব যদি কোথাও শর্টকাট পড়ে তোমরা যেতে পারো তাহলে করতে পারো। আর গাইডের উত্তর শর্ট দেওয়া থাকে, ঠিক আছে তো। আমার একজন স্যার ছিলেন যে গাইড দেখলে ছিঁড়ে ফেলতেন, ঠিক আছে তো, আমার বই একদিন তো ছুঁড়ে মারলো একদম, এই সব কেউ পড়ে? তো সেই থেকে আমি নিজেও গাইড পড়তাম না এবং এখনও আমি গাইডের প্রতি উৎসাহী না। নোট করাটা স্যার আমাকে শিখিয়েছিলেন যে নোট করতে হবে, নিজের উত্তরটা অন্যের থেকে আলাদা হতে হবে, তাহলে তোমার একটা রেজাল্ট ভালো হবে। হ্যাঁ, তো সেই হিসাবে তোমাদের একটা স্ট্যান্ডার্ড মানের উত্তর দেওয়ার আমি চেষ্টা করি, যেটা তোমাকে আপগ্রেড করবে। এখন বাকিটা গ্রহণ করা না করা তোমার ব্যাপার। এখন তুমি গাইড নিবা কি নিবা না সেটা তোমার উপর ডিপেন্ড করবে, আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে তো, কারণ তুমি সরাসরি আমার কাছে নেই, তোমার অবস্থা আমি জানি না কি করতে পারবো। তো যাই হোক, আমরা আমাদের পড়াতে চলে যাই। আমরা যেহেতু আছি হচ্ছে রাইটিং 2, তার মানে আমরা কিন্তু ধাপে ধাপে আস্তে আস্তে আগায় যাচ্ছি, ঠিক আছে তো, আমাদের পড়া কিন্তু আগাচ্ছে, চাপও কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। এর ভিতরে তোমাদের রাইডার্স টু দ্য সি এর কয় তারিখ পর্যন্ত ডেট আছে? রাইডার্স টু দ্য সি 7 তারিখ পর্যন্ত। এরপর আমি উইলিয়াম ব্লেকের কোশ্চেন আনসারগুলো হয়তো আগামীকালকে বা পরশু দিনের ভিতর দিয়ে দিব, দিয়ে এটা শেষ হলে পড়াটা দিব। হ্যাঁ, ধারাবাহিকভাবে আমি সবই দিয়ে দিব, টেনশন। স্যার রাইডার টু দ্য সির উপর কি টেস্ট নেবেন? অবশ্যই নিব। আচ্ছা, তো আমি একটা টেস্ট নিয়েছিলাম, আমি মানে কি বলবো তোমাদের কাছে, আসলে আমি একটু লজ্জা পাচ্ছি এই ক্ষেত্রে, যে আগে যেমন আমি একটু মানে আমি দৌড়াদৌড়ির ভিতরে আছি, তো আমার 2 দিন করে দিনে মানে সপ্তাহে সময় নষ্ট হচ্ছে। এখন আমি আছি মেহেরপুর কলেজে, এসে একটু কাজটা যেটা দৌড়াদৌড়ি থাকে, তারপরে কালকে আবার কলেজের পর দৌড় দিব হচ্ছে বগুড়াতে গিয়ে দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে একবার হাসপাতাল, একবার এটা ওটা দৌড়াদৌড়ির ভিতর থাকতে হয়। হ্যাঁ, এই যে গত কয়েকদিন আগে আসলাম, শুনি তোমাদের ম্যাডামের অলরেডি ডিহাইড্রেশন হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। আমি তো টেনশনে বাঁচি না, গত দিন তো ক্লাস তাও থার্ড ইয়ারে তোমাদের নেওয়ার পর থার্ড ইয়ারে তো নেই নাই, এত মেজাজটা মানে খারাপ ছিল। তো এই টেনশনের ভিতর থাকতে থাকতে আমি মানে কুল পাচ্ছি না যে আসলে কীভাবে কি কোনটা থেকে কি করাই। হ্যাঁ, তারপরেও চেষ্টা করতেছি অন্তত ক্লাসগুলো টোটগুলো ঠিক মতো দেওয়ার, টেস্টগুলো আমি চেক করব, একটু সময় আমাকে একটু দিতে হবে, ঠিক আছে? স্যার হ্যাঁ, বুঝি নাই, বলো। হ্যাঁ, ম্যাডামের বাবার বাসা কি বগুড়ায়? না, ওখানে কারো বাসা না, আমাদের মেহেরপুরেই ওর বাসা, কিন্তু ওখানে যেহেতু আমাদের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়ায় একটু ক্রিটিক্যাল অবস্থানে চিকিৎসার সুযোগ সুবিধা কম, এই জন্য হয় ঢাকা, না রাজশাহী, না হয় বগুড়া, এই জায়গায় আমাকে খোঁজ নিতে বলা হয়েছিল। কিন্তু যেহেতু ঢাকাতে ওইরকম আমার দূরত্ব অবস্থায় দেখভালের কেউ নাই, একইভাবে রাজশাহীতেও নাই, তো বগুড়াতে আমার এক ফুফু আছে আর কি, তার কাছেই রেখে আসা, এই জন্যই। এর আগের দিন তো টিএমএসএসে ভর্তি করা লাগলো 2 দিন। হ্যাঁ, মানে আমাদের অবস্থাটা খুবই মানে এই ক্ষেত্রে একটু ক্রিটিক্যাল, কারণ আমাদের 2টা সন্তান আগে নাই আর কি,
একটা তো 2 বছর 3 মাসে বিস্কুট গলায় বেঁধে মারা যায়, আর দ্বিতীয় সন্তানটা হওয়া ছিল গর্ভেই 7 মাসে সমস্যা ছিল, ওটাকে আবার অ্যাবর্শন করে সিজার করে বার করে ওটাকেও ফিরে যেতে হলো। আর কি বলবো, কিছু বলার নাই। তো এখন আমাদের 3rd সিজার, এই সময়ে দেখা যাচ্ছে যে একটু সিচুয়েশনটা ক্রিটিক্যাল। আগে যেহেতু 32 সপ্তাহে সিজার করতে হয়েছিল, তো সেই জন্য এখন ইমেচুয়ার বাচ্চা হওয়ার একটা সম্ভাবনা আছে, যদিও 32 সপ্তাহ কোনো রকমভাবে পার করা গেছে ডাক্তারের পরামর্শে। এই জন্য আমরা মোটামুটি বগুড়াতে আছি আর কি কিছুদিন। হ্যাঁ, এটা হয়তো ডিসেম্বরের 15-16 তো যদি হয়ে যায় তখন একটা স্বস্তি পাবো, তার আগ পর্যন্ত খুবই অস্বস্তিতে আছি। কখন কি হয়, আজকেই বলতেছিল একটু ঝামেলা হচ্ছে, মানে ও যদি বলে ঝামেলা হচ্ছে আমার মোটামুটি মাথা আর ঠিক থাকে না। হ্যাঁ, এরকম আর কি অবস্থা। ভাবছিলাম এখনই আবার বগুড়ায় দৌড় দেওয়া লাগবে কিনা, লাগলে হয়তো তোমাদের ক্লাসটা নিতে পারতাম না। ব্যাপারটা এরকম ডিসেম্বর। তাহলে ম্যাম কি বগুড়াতেই থাকে স্যার? হ্যাঁ, বগুড়াতে রেখে আসছি ওকে, বগুড়াতেই আছে, আমি শুধু আসা যাওয়ার ভিতরে আছি, মেহেরপুর আর বগুড়া। স্যার অসুবিধা নেই, আপনার সময় অনুযায়ী হ্যাঁ, দেখে না, দিন। মোটামুটি আমি তো 15-16 গত বছর তো এরকম হয় নাই স্যার, সবকিছু টাইম টু টাইম হয়েছে। হ্যাঁ, ডিসেম্বরের এখন একটু 15 অসুবিধা। তারিখটা গেলে আমি একটু মোটামুটি স্বস্তি পাবো, তখন সব কিছু শান্তিপূর্ণভাবে করতে পারবো। তা না হলে ওই যে বললাম, বগুড়ায় থাকলে হাসপাতাল আর বাড়ি, আর এখানে তো মেহেরপুর আর বগুড়া, এর ভিতরে প্রচুর সময় নষ্ট হচ্ছে, প্রচুর। কি বলবো, সময় যেমন হচ্ছে তেমনি টেনশনও হচ্ছে, আর কিছু বলার নাই। এখন সৃষ্টিকর্তা একটু দোয়া করো যাতে সব কিছু ঠিক মতো হয়। ইনশাআল্লাহ সবকিছু ঠিক হবে। ওকে, তো আমরা রাইটিং 2টা একটু শুরু করি। রাইটিং 2তে বিশেষ করে আমরা যখন ইংলিশ রাইটিং স্কিলস পড়েছিলাম ফার্স্ট ইয়ারে, সেখানে শর্ট কোশ্চেন ছিল, তাই না? ওখানে শর্ট কোশ্চেন অংশ ছিল, সেখানে 8টা কোশ্চেন থাকতো, 5টা কোশ্চেনে আনসার করতে হতো। প্রত্যেকটা কোশ্চেনের মান কত ছিল? 4 করে দিয়ে হচ্ছে 4×5 = 20। তো ওখানে ঠিক আমাদের 9টা ভাগ ছিল, 9টা বা 10টা ভাগ ছিল। ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেস, তারপরে হচ্ছে প্যারাগ্রাফ, এসে, রিপোর্ট, তাই না, লেটার, ওগুলোর যে পার্ট বি এর যে কোশ্চেনগুলো ছিল, আমি তো মোটামুটি শিট দিয়েছিলাম তোমাদের, তাই না, ফার্স্ট ইয়ারের। ওই শিটগুলো থেকেই এখানেও তাই আসবে। ওই শিটগুলোই আমি আবার তোমাদেরকে আলাদা করে ফোল্ডার করব। আমি আসলে এটা করে দিব, মানে এখানে তোমাদের ফার্স্ট ইয়ারে রাইটিং এবং রাইটিং স্কিলসের উপরে, হ্যাঁ, এই যে অ্যাডভান্স, এই নিচে একটা ফোল্ডার করব 3-1 দিয়ে। এখানে একটা থাকবে কি, ইংলিশ রাইটিং স্কিলস ফার্স্ট ইয়ার দিয়ে, ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা টপিক ভিত্তিক যে ক্লাসগুলো আছে এবং পিডিএফগুলো আছে সবগুলো আমি আবার এই জায়গায় দিয়ে দিব, ঠিক আছে? তো এই দুটার সমন্বয় করে পড়বা, তাহলে আমাকে ওই বিস্তারিত, আবার লেটার কাকে বলে, কত প্রকার আমি পড়াইছিলাম ফার্স্ট ইয়ারে বিস্তারিত, তাই না? তাহলে ওইগুলো আর এখানে অত পড়িয়ে সময় নষ্ট করতে হবে না, কারণ প্রত্যেকটা ফর্মেট আলোচনা হয়েছিল, প্রেস রিলিজ থেকে শুরু করে নোটস, মিনিটস, সবই তো আলোচনা হয়েছিল, হয়নি? তো সেইগুলো এইখানে একটা ফোল্ডার করে দিব মোটামুটি, তাহলে ওইগুলো তোমরা এখানে আবার পেয়ে যাবে। তাহলে ফার্স্ট ইয়ারের ক্লাসগুলো তোমরা একটু করে নিবা টপিক ভিত্তিক, ঠিক আছে? তো আমরা এই জায়গায় একটু দেখি আগে। আজকে শুধুমাত্র আমরা দেখব যে গত ফার্স্ট ইয়ারে যে কোশ্চেনগুলো পড়েছি এখানে কতগুলো রিপিটেশন আছে। একটু খেয়াল করো, হোয়াট আর দ্য বেসিক স্টেজেস অফ রাইটিং প্রসেস। ফার্স্ট ইয়ারের কোন টপিকে ছিল এটা, বলো? রাইটিং প্রসেস, রাইটিং রাইটিং, ড্রাফটিং, রিভাইজিং, এডিটিং, পাবলিশিং, এই যে 5টা স্টেজের কথা আলোচনা করা। তারপর কি ব্রেইনস্টর্মিং, একই জিনিস, ব্রেইনস্টর্মিং কি ছিল। তারপর হচ্ছে কি ড্রাফটিং কি, রিভিশন কি, এডিটিং কি, ফার্স্ট ইয়ারে ছিল না এগুলো। প্লেজিয়ারিজম কি, তারপর হচ্ছে বিবলিওগ্রাফি বলতে কি বোঝাও, ডেফিনেশন অফ প্লেজিয়ারিজম, কিভাবে প্লেজিয়ারিজম আমরা অ্যাভয়েড করতে পারি, ইন্ট্রোডাকশন ফর আ প্যারাগ্রাফ অন টপিক ইন্টিগ্রিটি, তাই না? দেখো এই যে একটা টপিক লিখতে হবে, তাই না, একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, যে একটা টপিক দিয়ে দিবে তার উপর একটা টপিক সেন্টেন্স লিখতে হবে, ছিল না এরকম? টপিক সেন্টেন্স পরীক্ষায়ও আসছিল, পরীক্ষাতে আসছিল। তো এরকম দেখো এখানে কিছু কোশ্চেন দিয়ে রাখছে, কিছু, এখানে বেশি না, জাস্ট 10টা কোশ্চেন দিয়ে রাখছে। এবং এই 10টা কোশ্চেনে তোমাদের কাছে কি সেট আছে পুরনো? তোমাদের এখন সেট সাধারণত বাড়ি হয়নি নাকি? তোমাদের যেহেতু সেট সাজেশন বার হয়নি, আমি তোমাদের কয়েকটা গত সালের রাইটিং স্কিলসের কয়েকটা প্রশ্ন একটু দিই। এবারেই প্রশ্ন কি এসেছিল সেটা আমরা একটু তো গতদিন দেখছিলাম, মনে নাকি? দেখছিলাম না এর আগের দিন? জি স্যার। যে আমরা অবশ্য পার্ট 2টা দেখেছিলাম। স্যার রাইটিং 2 তো দেখি নাই। হ্যাঁ, রাইটিং 2টা আমি এখন দেখাই দিচ্ছি। এখানে স্যার রিডিং 2 এর দেখছিলাম, রাইটিং 2 এর দেখি। ওর নিচেই আছে রাইটিং 2, ঠিক আছে? তো এই যে রাইটিং 2 দেখো, এই যে কোহেশন এন্ড কোহেরেন্স পড়নি? ডিস্টিংগুইশ বিটুইন কোহেশন এন্ড কোহেরেন্স পড়ছিলা? স্যার এটা তো আমাদেরও আসছিল। হ্যাঁ, ওইটাই, ওই জিনিসই, ঠিক আছে? তো ওই জিনিসই
তারপর দেখো এখানে কি আছে, হোয়াট স্টেপ শুড বি টেকেন ইন টু ইমপ্রুভ রাইটিং স্কিলস। রাইটিং স্কিলস ইমপ্রুভ করার জন্য কী কী লাগবে, ওই যে ইউনিটি মেনটেন করতে হবে, এটা পড়ছিলাম না আমরা, ক্যারেক্টারিস্টিক ফিচারগুলো। জি স্যার। হ্যাঁ, তো দেখো 4টা কোশ্চেন আছে, যে কোনো 2টা কোশ্চেনে আনসার করতে হবে। আমি আরও 2-1টা ছবি তুলে তোমাদের পোস্ট করে দিচ্ছি, তাহলে তোমরা একটা ইয়া পাবা যে আসলে এখানে কোশ্চেন আসলে কেমন থাকে। 2023 সালে, এটা তো 24 সালে ছিল, আমি 2023 সালের একটা প্রশ্ন তুলে দিই। টপিক সেন্টেন্স এবং থিসিস স্টেটমেন্ট পড়ছিলাম গত ইয়াতে ফার্স্ট ইয়ারে। জি স্যার। জি স্যার, এটা পড়া হয়েছে। দেখো এখানে কি আছে, পারপাস অফ এ বিজনেস লেটার, আর সাথে হচ্ছে হোয়াট আর ডিফারেন্স বিটুইন আ টপিক সেন্টেন্স, এটা হচ্ছে 2023-এ আসছে। দেখো হচ্ছে 2023-এ, একটু দেখে নাও। 2023-এ আসছে। 2022-এ কি আসছিল, দেখো 2022-এ আসছে, ওইটা তো টপিক সেন্টেন্স দেখতে হবে ইন্টারনেটের উপর। দেখো এখানে কি কি আসছে, টপিক সেন্টেন্স ফর আ প্যারাগ্রাফ অন দ্য ফলোয়িং টপিক ইন্টারনেট। ইন্টারনেটের উপরে একটা টপিক সেন্টেন্স লিখতে হবে। আর হচ্ছে ব্রেন স্টর্মিং বলতে তুমি কি বোঝো, এটা ছিল হচ্ছে 2022-এ। আর আরেকটা দেখবো, 21টা একটু দেখি। আমরা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম না যে বিবলিওগ্রাফি এবং রেফারেন্সের মধ্যে পার্থক্য কি, বিস্তারিত আলোচনা করছিলাম না টপিক ইন্ট্রোডাকশন টু রাইটিং প্রসেসে। জি স্যার। জি স্যার। ওইটাই দেখো এখানে, মানে ফার্স্ট ইয়ারে যারা ঠিকমতো ক্লাসটা করেছে তাদের জন্য এটা কোনো ব্যাপারই না। দেখো এটা ছিল 2021 সালে আসছে, এখানে 2টা করে কোশ্চেন। দেখো রিপিট কোশ্চেন, হ্যাঁ, হোয়াট শুড, দেখো এখানে কিন্তু 2000 এটা কত সালে, 2020 সালে যে কোশ্চেনটা এসেছে সেটা আবার 2024 সালেও দিয়েছে, লাস্টের কোশ্চেনটা 10 নম্বর। হোয়াট স্টেপ শুড বি টেকেন টু ইমপ্রুভ রাইটিং স্কিলস। দেখো এই যে এটা না, হোয়াট স্টেপ শুড বি টেকেন টু ইমপ্রুভ রাইটিং স্কিলস। রাইটিং স্কিলসের জন্য কোন স্টেপ ফলো করতে হবে। তাহলে এখানে কিছু কোশ্চেন আছে, তাহলে 2টা করে কোশ্চেন, বিশেষ করে এই 2টা আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ, প্রত্যেকটার 4টা কোশ্চেন আছে, তার ভিতরে 2টা কোশ্চেন ফার্স্ট ইয়ারে যেমন ছিল সেখান থেকে আসছে, আর বাকি 2টা কোশ্চেন আমাদের এখন পড়তে হবে আর কি, যেগুলো আসলে কি বলতে কি বোঝায়। আচ্ছা, তো এই কারণে তোমাদের আমি একটু কাজ দিলাম। এইখানে প্রথমত এই যে এই প্রশ্নটার আগে এখানে যে 10টা কোশ্চেন আছে, এই 10টা কোশ্চেন একটু বাসায় তোমরা পড়ে নিবা, কারণ এখান থেকে তোমরা মিনিমাম একটা কোশ্চেন কিন্তু পাবা, বিশেষ করে প্লেজিয়ারিজম, বিবলিওগ্রাফি, তাই তো, আর হচ্ছে যে তোমার ড্রাফটিং বা ব্রেন স্টর্মিং, এগুলোর ভিতরে এখানে 4টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন আসবে বলে আমার কাছে সবসময় মনে হয়। একটা হচ্ছে কি, দেখো আমি একটু দাগাই, এই 4টা কোশ্চেন তোমরা অবশ্যই ভালো করে পড়বা। আমার শিট যেটা দেওয়া আছে ওগুলো আমি আবার দিয়ে দিব ফার্স্ট ইয়ার, সেখান থেকে পড়বে, এখান থেকে না। ব্রেন স্টর্মিং, এটা সম্পর্কে তোমার ধারণা কি, তারপর হচ্ছে প্লেজিয়ারিজম বলতে কি বোঝো, তারপর হচ্ছে বিবলিওগ্রাফি, ডেফিনেশন অফ প্লেজিয়ারিজম তো একই জিনিস ওইটা, আর হাউ ইউ ক্যান অ্যাভয়েড প্লেজিয়ারিজম। এই 4টার ভিতরে একটা কোশ্চেন আসবে বলে আমার কাছে মনে হয়, ঠিক আছে, এবার তোমাদের পরীক্ষার সময়। আর ওর সাথে আরেকটা কোশ্চেন মিলে আসতে পারে, যেটা হচ্ছে টপিক সেন্টেন্স লিখতে বলে বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে বলে। দেখো 2020 সালে একটা বিষয় এসেছিল, 2020 সালে যদি কোশ্চেনটা একটু খেয়াল করো, ওইখানে কি এসেছিল বলো তো, আমরা কম্পোজিশনের যে ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ থাকে নাকি, থাকে না স্যার? এই যে দেখো এখানে কি বলছে, রাইটার ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ, এখানে কিন্তু পুরো এসে লিখতে বলেনি, শুধু ইন্ট্রোডাকশন লিখতে বলেছে। কিসের উপর ভিত্তি করে, ফর শর্ট কম্পোজিশন অন ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন। তাহলে ইম্পর্টেন্স অফ টেকনিক্যাল এডুকেশন নিয়ে তুমি যে এসে লিখবা বা কম্পোজিশন লিখবা, তার ইন্ট্রোডাকশনটুকু শুধু তোমাকে লিখতে বলা হয়েছে, মানে তুমি ইন্ট্রোডাকশন লিখতে পারো কিনা।
কি বোঝা গেছে কিভাবে পরীক্ষা নিচ্ছে? দেখো তোমাদেরকে যে তুমি শুধু মানে ইন্ট্রোডাকশন, পুরো প্যারাগ্রাফটা লেখা লাগবে না আর কি, ওই ইন্ট্রোডাকশনটা শুধু লিখতে হবে হ্যাঁ, এই পুরো এসেটা লেখা লাগবে না বা কম্পোজিশনটা লিখতে হবে না, তাই তো? একটা এসের যে প্যারাগ্রাফ হয় সেই ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফটুকু শুধু লিখতে হবে, তাতেই তোমার জি এখানে স্যার। 4 মার্কের কিন্তু, ঠিক আছে? আচ্ছা, একটু আজান শুরু হয়েছে, আমি 2 মিনিট পরে একটু কথা বলছি। ওকে, তো যে কথা বলছিলাম যে এইখানে যে আপাতত 10টা কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো একটু রিডিং দিয়ে নিবা। এখান থেকে পড়া লাগবে না কিন্তু, আমি যেহেতু এগুলোর কোশ্চেন আনসার দিব, ঠিক আছে? তো এই জন্য এখান থেকে জাস্ট একটু পড়ে বোঝার চেষ্টা করবা, এবং আমি পরবর্তীতে যে ভিডিও ক্লাসগুলো দিবে ফার্স্ট ইয়ারে, নতুন যারা আছো সেগুলো দেখতে পারো, কারণ পুরনো যারা আছে তারা অলরেডি এগুলো সম্পর্কে আশা করি ভালো মতো জানে। ওকে, তাহলে আজকে আমরা বাকি যে 2টা কোশ্চেন থাকে, দেখো প্রত্যেকটা ইয়াতে গেলে তুমি 2টা কোশ্চেন পাবা হচ্ছে এমনি রাইটিংয়ের উপর ডিপেন্ড করে, হ্যাঁ, এইখানে। আর বাকি 2টা কোশ্চেন হচ্ছে আমার রাইটিং স্টাইল, ফরম্যাট, তারপর অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স, এগুলোর উপর ডিপেন্ড করে হয়। কি কথা বুঝতে পারছো? যে না স্যার বুঝতে নাই আমি। মানে স্যার আবার বলেন। এখানে টোটাল 4টা কোশ্চেন থাকবে। 4টা কোশ্চেনের মধ্যে 2টা কোশ্চেন থাকবে যেগুলো তুমি ফার্স্ট ইয়ারে পড়েছিলা তার উপর ভিত্তি করে, জি স্যার। আর 2টা থাকবে নতুন স্টাইলে, সেগুলো আমাদেরকে শিখতে হবে, ও ওকে স্যার। ঠিক আছে? তো এখানে দেখো আমরা স্টাইল, ফরম্যাট এইগুলো সম্পর্কে আজকে একটু জানবো, একটু মনোযোগ দিবা এই জায়গাতে। কোথায় গেল অ্যাডভান্স রিডিং রাইটিং? আচ্ছা, প্রথমে আজকে আমরা এটা শিখব। দেখো প্রথম যেটা বলা আছে, কি বলা আছে এখানে? কি করতে হবে? এখানে বলে দিয়েছে সংখ্যা কয়টা হবে। কি বলা আছে এখানে? রাইট 4 to 5 sentences on the following topics for the given purpose and audience। কিসের উপর ভিত্তি করে লিখতে হবে বলো? পারপাস এন্ড অডিয়েন্স। তোমার পারপাসটা কি এবং অডিয়েন্স কারা, তার উপর ভিত্তি করে তোমাকে লিখতে হবে। কারণ আমরা পড়েছিলাম কি টার্গেট অডিয়েন্স বলে একটা অডিয়েন্স থাকে, প্রত্যেকটা রাইটিংয়ের একটা টার্গেট অডিয়েন্স থাকে, ঠিক আছে? তো মনে করো তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবা প্রিন্সিপাল স্যারের কাছে, তো এখানে অডিয়েন্স কে তোমার বলো তো? প্রিন্সিপাল। এখন তুমি একটা ছোট গল্প লিখবা মোরাল স্টোরি হিসাবে, যেগুলো প্রধানত ছোট বাচ্চাদেরকে টার্গেট করে তুমি লিখছো, তাই না? যে ছোট বাচ্চারা যারা আছে তারা পড়বে, যেমন হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, এগুলো কি বড় মানুষের এইসব অনার্স ক্লাসে দেওয়ার মতো বলো? হ্যাঁ, ওগুলো হচ্ছে ছোটবেলায় ছোট বাচ্চাদের ছন্দ শেখানোর জন্য। কিন্তু এখন যদি তুমি মনে করো যে ইট ইজ আ বিউটিয়াস ইভিনিং কাম অ্যান্ড ফ্রি, এই কবিতাটা যদি এখন ক্লাস 5-এর ছেলে মেয়েদের পড়ানো হয়, ওরা কি পারবে? না পারবে না নিশ্চয়ই। না স্যার। এখন তুমি একটা প্যারাগ্রাফ লিখবা, যে প্যারাগ্রাফের নাম হচ্ছে যে তাহলে ডিসঅ্যাডভান্টেজেস অফ ইউজিং মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং। তাহলে ড্রাইভিংয়ের সময় মোবাইল ফোন ব্যবহার করলে তার যে অসুবিধা সেটা নিয়ে একটা প্যারাগ্রাফ লিখবা। তাহলে অডিয়েন্স কারা হবে এটার বলো? ড্রাইভার। হ্যাঁ, ড্রাইভাররা। হ্যাঁ, একদিকে ড্রাইভার হতে পারে অথবা কমন পিপল, মোবাইল ফোন ব্যবহারকারী। হ্যাঁ, মোবাইল ফোন ব্যবহারকারী হতে পারে। এবার তুমি একটা লিখবা যে হাউ টু রাইট ওয়েল ইন দ্য এক্সামিনেশন। হাউ টু রাইট ওয়েল ইন দ্য এক্সামিনেশন, এটা অডিয়েন্স কারা হবে? স্টুডেন্টস, যারা পরীক্ষা দিতে যাবে তারা হবে নিশ্চয়ই। তার মানে প্রত্যেকটা রাইটিংয়েরই কি আছে, কিছু অডিয়েন্স আছে, এবং অডিয়েন্সকে তুমি কি করতে চাও, কি করাতে চাও তাদেরকে দিয়ে? তুমি কি তাদেরকে জাস্ট ইনফর্ম করাতে চাও, জানাতে চাও, নাকি তুমি তাদেরকে মোটিভেট করতে চাও, নাকি তুমি তাদেরকে নিষেধ করতে চাও? এরকম কিছু অ্যাক্টিভিটি বা পারপাস তোমার থাকে। অডিয়েন্স যেমন থাকে
সেই অডিয়েন্সের সাথে তোমার পারপাসটা কি সেটাও এরকমভাবে বলে দেওয়া থাকবে। এরকমভাবে কি বলে দিবে। দেখো এবারের পরীক্ষায় যেটা এসেছে কি বলছে এই জায়গায়, যে রাইট 4 or 5 সেন্টেন্সেস অন দ্য ফলোয়িং টপিক কিপিং ইন মাইন্ড দ্য অডিয়েন্স অ্যান্ড পারপাস। এখানে অডিয়েন্স কারা? দেখো আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস। তাহলে অডিয়েন্স হচ্ছে কি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্টস। আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট কারা? যারা পড়াশোনা করছো। আর পারপাসটা কি? টু গাইড, মানে তোমাদেরকে একটা দিক নির্দেশনা দেওয়া। কি বিষয়ে? টপিকটা কি? চয়েস অফ চয়েস অফ ক্যারিয়ারের উপরে, তাই তো। একটা তুমি মনে করো কি লিখবা, একটা প্যারাগ্রাফ লিখবা। তোমাকে কি এখানে প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে? বলো। স্যার 4 or 5 তোমাকে প্যারাগ্রাফ কিন্তু লিখতে বলা হয়নি, বরং বলা হয়েছে যে 4 থেকে 5টা সেন্টেন্স লিখতে। কি করার জন্য? যে তোমার কিছু অডিয়েন্স আছে যারা হলো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, তাদেরকে তুমি ক্যারিয়ার সম্পর্কে কিছু পরামর্শ দিবা, দিক নির্দেশনা দিবা। তাহলে সেই ক্যারিয়ার সম্পর্কে দিক নির্দেশনা বিষয়ক কিছু কথা লিখতে হবে। এইটা লিখতে গিয়ে তুমি যদি এখন প্যারাগ্রাফের মতো সংজ্ঞা দাও, এক্সাম্পল দাও, এগুলো দাও সেগুলো দাও, এরকম হবে না। তোমার এই লেখাটা একটু স্ট্রেট ফরওয়ার্ড হবে, কারণ এখানে বেশি লেখা যাবে না। কয় সেন্টেন্সে লিখতে হবে? 4 অথবা 5 সেন্টেন্সে। তুমি প্যারাগ্রাফের মতো 10, 12, 15 সেন্টেন্সে 2-4 পেজ লিখতে পারবে না। তাহলে এখানে কি তুমি 2-4 পেজ লিখতে পারবে? যে স্যার এটা তো ছোট করে 4-5 সেন্টেন্সে লিখলে তো স্যার হাফ পেজও হচ্ছে না, মার্ক দিবে তো? বলো। তা ওরা কি জানে না যে এখানে 4-5 সেন্টেন্সের কথা বলা আছে নাকি? বলা নাই? এখানে বলে দেওয়া আছে 4-5 সেন্টেন্স লিখতে হবে। তাহলে তোমাকে কেমন করে তুমি 1 পেজ লিখবা? আর 1 পেজ লেখার মতো তোমাকে এখানে চাইনি তো। তুমি স্ট্রেট ফরওয়ার্ড কিছু উত্তর দিবা বা কিছু কথা বলবা যেটা মার্ক হবে কন্টেন্টের উপরে, হ্যাঁ গাইড হিসাবে কাজ করবে। তার টপিকটা হচ্ছে চয়েস অফ ক্যারিয়ার। তো দেখো এখানে যদি আমরা একটু খেয়াল করি, অডিয়েন্স এবং পারপাস ভিত্তিক প্যারাগ্রাফ রাইটিংটা আসলে কি, এই শিটটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। এগুলো বইয়ে যেহেতু এই কথাগুলো এভাবে বলা নেই, খেয়াল করো। ইংলিশ কমিউনিকেশনে অডিয়েন্স হচ্ছে কার উদ্দেশ্যে লিখছি, আর পারপাস কি? বলো। হ্যাঁ, পারপাস হচ্ছে আমি কেন লিখছি, এইটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি। তাহলে কেন লিখছি, সব উল্টে গেছে মনে হচ্ছে এগুলো। এই দুটি বিষয়কে ফোকাস করেই তোমাকে এই জায়গায় কি করতে হবে? লিখতে হবে। সেই বিষয়টা মাথায় রেখে লিখতে হবে। দেখো সঠিক পাঠক অনুযায়ী তাহলে ভাষা ভঙ্গি নিশ্চয়ই একরকম হবে না। তাহলে একই টপিক, মনে করো আমি একই টপিক লিখছি যে রোড অ্যাক্সিডেন্ট, অডিয়েন্স যদি হয় আমার ড্রাইভার, আর আরেকটা প্যারাগ্রাফ লিখতে গিয়ে যদি অডিয়েন্স হয় হচ্ছে পাজার বাই বা প্রতীক, তাহলে দুটার লেখা কি একই রকম হবে? বলো না। এখানে আমি বলে দিয়েছি যে রাইট 4 or 5 সেন্টেন্সেস, ঠিক আছে তো? দেখো এখানে কি বলছে, আমি একটু দেখে রাইট সেন্টেন্সেস অন দ্য ফলোইং টপিক। এখানে পরীক্ষার সময় কি বলছে? অন দ্য ফলোইং টপিক কিপিং ইন মাইন্ড দ্য অডিয়েন্স অ্যান্ড পারপাস। হ্যাঁ, এইভাবে যদি বলি যে 4 or 5 সেন্টেন্সেস, বারবার মাথা কি হ্যাং হয়ে গেল নাকি? অন দ্য ফলোইং টপিক, কিপিং ইন দ্য মাইন্ড দ্য, কাকে রাখতে বলেছে? Audiences keeping in the mind the audiences and purposes. তো পারপাস। যাক, এখন তাহলে আমার টপিক হচ্ছে কি? মনে করে বললাম রোড অ্যাক্সিডেন্ট, ঠিক আছে তো? রোড অ্যাক্সিডেন্ট। এখানে আমার অডিয়েন্স হচ্ছে মনে করো ড্রাইভার্স, আর পারপাস হলো হচ্ছে টু ইনফর্ম, জানানো। এটা একটা। আর আরটা হলো রোড অ্যাক্সিডেন্ট। এখানে অডিয়েন্স হলো আমার, যদি বলি তাহলে এটা যদি হয় তাহলে দুটার লেখার ধরন কি একই রকম হবে?
না স্যার। না ভিন্ন হবে। একই রকম নিশ্চয়ই হবে না, কারণ ওখানে ড্রাইভার যখন হবে তখন ড্রাইভারদের ব্যাপারের সাথে রিলেটেড, ড্রাইভারকে আমি জানাবো। আর যখন এখানে রোড অ্যাক্সিডেন্ট হবে তখন জাস্ট পাজার বাই মানে কি পথিক, যারা পথিক তাদেরকে জানাবো। কিন্তু যদি এরকম আবার দিয়ে দেয় যে অডিয়েন্স হচ্ছে কি পাবলিক, তখন তখন এর ভিতরে ড্রাইভারও আছে, প্যাসেঞ্জারও আছে, তখন সবই ভিন্ন আছে। হবে। হ্যাঁ, তাহলে একই টপিক, কিন্তু দেখো টপিকটা এক, কিন্তু পারপাস এবং অডিয়েন্স। আচ্ছা, আমি পারপাসটা মনে করো এখানে একটু অন্যরকম দিয়ে দিলাম, যে আমি দিলাম টু ওয়ার্ন, তো সতর্ক করা, করার জন্য। হ্যাঁ, অথবা এখানে দিলাম হচ্ছে টু মেক অ্যাওয়ার, সতর্ক করা। এরকমভাবে কিন্তু আমার পারপাস ভিন্ন হয়ে যেতে পারে, অডিয়েন্স ভিন্ন হয়ে যেতে পারে, টপিক এক। কিন্তু তাহলে কি হবে, এখানে আমি তিনটা ভাবে লিখবো, তাই না? এই রোড অ্যাক্সিডেন্ট কথাটা আমি যখন লিখবো তখন কি তিনটার একই রকম উত্তর হবে, নাকি তিনটা তিন না রকম হবে? তিন রকমের উত্তর। 3 রকমের হবে। তিনটার ক্ষেত্রে কিন্তু তিন রকমের আমাকে লিখতে হবে। হ্যাঁ, তো এইখানে সেটাই বলা হয়েছে, এই জন্য বুঝতে হবে, ভালো করে বোঝার ব্যাপারটা। কিন্তু দেখো প্রথমে বলছে কি, যে কি শিখবে এই জায়গায়, তাই না? প্রথমে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি, এখানে কি শেখানো বলো? অডিয়েন্স কে, মানে কাকে উদ্দেশ্য করে আমি লিখছি। পারপাস হচ্ছে কি, কেন লিখছি। টোন এবং ল্যাঙ্গুয়েজ, মানে কেমন ভাষা ব্যবহার করব। 4-5 বাক্যে সঠিক গঠন লিখতে হবে, 4-5 বাক্য লিখতে হবে, কিন্তু সঠিক গঠন লিখতে হবে, এবং সাথে সাথে উদাহরণসহ মডেল। এখানে তাহলে আমরা সেইগুলো এখন একটু দেখবো আর কি, শিখবো। প্রথম হচ্ছে অডিয়েন্স। দেখো আমি অনেকগুলো অডিয়েন্স দিয়ে দিয়েছি। অডিয়েন্স মানে কি, কাকে আমরা বোঝাই? অডিয়েন্স বলতে কি বলছি, যে পাঠককে উদ্দেশ্য করে লেখা, নাকি? আমরা যাকে উদ্দেশ্য করে লিখি তাদেরকে আমরা বলছি হচ্ছে মনে করো অডিয়েন্স। এখন অডিয়েন্স কি কি হতে পারে? অনেক হতে পারে, তার ভিতরে আমি কিছু দিই। যেমন স্টুডেন্ট হতে পারে অডিয়েন্স, প্যারেন্টস হতে পারে অডিয়েন্স, টিচার্স হতে পারে, ইয়াং জেনারেশন হতে পারে, জেনারেল পিপল হতে পারে। হ্যাঁ, তো এইগুলো যখন আমার অডিয়েন্স হবে তখন আমার লেখার যে ল্যাঙ্গুয়েজটা, তখন এটা হবে কি, যদি স্টুডেন্ট টিচার এগুলো আসে সেগুলো হবে কি, অবশ্যই স্টুডেন্টের সাথে একাডেমিক। প্যারেন্টস বা টিচার হলে কেমন হবে, ফর্মাল, ক্লিয়ার। ইয়াং জেনারেশন মানে হচ্ছে মোটিভেশনাল বা হবে, সিম্পল হবে। জেনারেল পিপল মানে হচ্ছে নিউট্রাল মানে একাডেমিকও না আবার বিশেষ ফর্মালও না, একটা মাঝামাঝি অবস্থানে তোমার ল্যাঙ্গুয়েজটা করতে হবে। এদের প্রোনাউন তো আমরা জানি, যে যখন ইয়ং জেনারেশনকে তুমি যখন পরামর্শ দিবা তখন ইউ জাতীয় একটা টপিক আসবে না? বলো, তোমার প্রোনাউন তুমি কি ইউজ করবা, তোমার টপিকই তোমাকে বলে দিবে যে তুমি কি আসলে সরাসরি তাদের সাথে কথা বলবা, নাকি তুমি থার্ড পার্সন হিসাবে ওদেরকে সম্বোধন করবা। হ্যাঁ, যে তুমি তাদেরকে সরাসরি সম্বোধন না করে জাস্ট তুমি তাদের সাথে একটু তাদের বিষয়ে তুমি লিখছো। যেমন স্টুডেন্ট নিয়ে যদি লিখি আমরা বলতে পারি দে শুড বি আওয়ার। হ্যাঁ, দে মানে যদি আমরা ক্যারিয়ারের কথাই বলি, দে শুড চুজ দেয়ার প্রপার ক্যারিয়ার ফার্স্ট, দেন দে শুড প্রিপেয়ার দেমসেলফ ফর টেস্ট অ্যান্ড ভাইভা, তাই না? দে শুড সার্চ ফর ডিফারেন্ট। তাহলে দে বলছি কেন? আমি কোথাও সাথে সরাসরি কথা বলছি যখন আমি দে ইউজ করবো? না না, আমি কিন্তু সরাসরি কথা বলছি না, জাস্ট তারা পড়লে পারে আমার তথ্যগুলো পাবে। আর যখন আমি ইউ ব্যবহার করব, তার মানে কি, যখন আমি ইউ ইউজ করবো তখন কি হবে, তখন সরাসরি কথা বলা হবে, সরাসরি কথা বলা হবে। হ্যাঁ, এবং এক্ষেত্রে আমাদের টোনগুলো কেমন হয় দেখো, কোনোটা ইনফরমেটিভ হতে পারে, কোনোটা হচ্ছে রেসপন্সিবল। প্যারেন্টের সাথে হলে রেসপন্সিবল একটা ব্যাপার আসবে, টিচারদের সাথে কশাস বা অ্যাওয়ার হতে পারে। ইয়ং জেনারেশনকে তুমি ইনফ্লুয়েন্স করতে পারতেছো বা মোটিভেট করার ক্ষেত্রে ইনফ্লুয়েন্সিয়াল হতে হবে। জেনারেল পিপলের ক্ষেত্রে পাবলিক অ্যাওয়ারনেসের বিষয় আসতে পারে, যে তুমি একটা অ্যাওয়ারনেস সম্পর্কে জানাবা, তাই না? যেন মনে করা হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং, বা হচ্ছে তোমার প্লাস্টিক পলিউশন, তাই তো, বা হচ্ছে এয়ার পলিউশন। যখন তুমি লিখবা এয়ার পলিউশন, প্লাস্টিক পলিউশন, এবং তোমার অডিয়েন্স হচ্ছে জেনারেল পিপল, তখন তোমার উদ্দেশ্য হবে কি, তাদেরকে কি করা, তুমি লিখতেছো কেন, যে তুমি এখন লিখবা হচ্ছে প্লাস্টিক পলিউশন, মানে অতিমাত্রায় পলিথিন ব্যাগ ইউজ করার যে ডিসঅ্যাডভান্টেজ, এটা নিয়ে তুমি লিখবা। কাদের উদ্দেশ্যে? পাবলিকদের উদ্দেশ্যে। তাই তো, এখন পাবলিকদের উদ্দেশ্যে কি তুমি উৎসাহিত করবা পলিথিন ব্যাগ বেশি বেশি ইউজ করার জন্য, নাকি নিরুৎসাহিত করব? নিরুৎসাহিত করতে হলে তোমাকে নিশ্চয়ই ওইভাবে কথা বলতে হবে যাতে এখানে এক ধরনের ডিসকারেজমেন্ট আসে, তাই তো, যে তুমি তাদেরকে কি করছো, অনুৎসাহিত করছো, যাতে এগুলো তারা না করে, মানে ব্যবহার না করে। ঠিক আছে, তাহলে এইভাবে অডিয়েন্স, এখানে যে আমি কয়টা দিচ্ছি শুধু এই কয়টাই যে হবে তা না, এরকম অডিয়েন্স অনুসারে কিন্তু আমার ল্যাঙ্গুয়েজ হবে, প্রোনাউন হবে, টোন হবে। ঠিক আছে, এবং বিশেষ করে আমার
পারপাসটার সাথে মিল রেখে লেখাটা ওই ধরনের হতে পারে। কি কথা বুঝতে পারছো? যে অডিয়েন্স যে কেউ হতে পারে, আমি যেখানে 5টা দিয়েছি বলে 5টাই হবে তা না, যে কেউ অডিয়েন্স হতে পারে। ওই যে বললাম, ড্রাইভার হতে পারে, স্টুডেন্ট হতে পারে, টিচার হতে পারে, প্যারেন্টস হতে পারে, শুধু মাদার হতে পারে, শুধু ফাদার হতে পারে, হতে পারে না বলো? বা সোশ্যাল যারা হচ্ছে মানে কি কি বলবো, যারা সামাজিক নেতাগুলো আছে, তাই না, সোশ্যাল যারা মানে কি রেসপন্সিবল পার্সন, তাদের হতে পারে, চিলড্রেনদের হতে পারে, তাই না, এরকম আর কি। তারপর হচ্ছে তোমার ফার্মারদের নিয়ে হতে পারে, হতে পারে না, ফার্মারদের নিয়ে হতে পারে। তারপর হচ্ছে তোমার কি বলবো এখানে, আর কি কি আছে, অনেকই তো আছে, তাই না, যারা হচ্ছে মানে কি বিল্ডিংয়ের মালিক বা হোটেলের মালিক, তাদের নিয়ে হতে পারে, হ্যাঁ, বা হচ্ছে সিটি ডুয়েলার হতে পারে, ভিলেজ পিপল হতে পারে। এরকমভাবে তুমি কিন্তু অডিয়েন্সকে ওখানে বলে দেবে, যেহেতু তোমার অডিয়েন্স কে হবে তুমি সহজেই কিন্তু বুঝতে পারবা। তো আমি দেখো এখানে গ্রুপে যে কয়টা ছবি পাঠিয়েছিলাম সেগুলো যদি আমরা একটু খেয়াল করি, এখানে কি বলা আছে দেখো, রাইট ফর, আর দেখো এইখানে বলছে হ্যাঁ প্লেজার অফ রিডিং বুকস। অডিয়েন্স হচ্ছে কি অল টাইপস অফ রিডার্স, এখানে তাহলে সবাইকে বলেছে, মানে যারা রিডার তাদেরকে বলেছে। এখন এই রিডার বয়স্ক লোক নাকি কম বয়সী লোক নাকি স্টুডেন্ট এটা কিন্তু উল্লেখ করেনি, বলেছে কি অল টাইপস অফ রিডার্স। এবং পারপাসটা কি আছে গাই বলো তো? টু এন্টারটেইন, মানে কি তাদেরকে একটু বিনোদন দেওয়া। তার মানে এখানে কোনো মানে স্ট্রেট ফরওয়ার্ড মানে কি বলবো আদেশ করা যাবে না নাকি? এখানে কোনো আদেশ টাদেশ আসবে বলো? এখানে কোনো আদেশ আসবে না, এখানে কোনো নিষেধ আসবে না, বরং এখানে এন্টারটেইন করা মানে তুমি পজিটিভ কিছু বলবা, যাতে কি হয় তারা এখান থেকে একটা বিনোদন পায়, এরকম একটা বিষয়। হ্যাঁ, তারপরে ধরো যদি আমরা এটাতে দেখি, এখানে কি বলছে দেখো তো, গুড ম্যানার্স। এখানে কি বলছে? অল টাইপস অফ রিডার্স, গুড ম্যানার্স। হ্যাঁ গুড ম্যানার্স, তাই তো, অল টাইপস অফ রিডার্স। পারপাস কি? টু ইনস্ট্রাক্ট। দেখো ইনস্ট্রাক্ট মানে কি ইনস্ট্রাকশন দেওয়া, নির্দেশনা দেওয়া, যে আমাদের কেন গুড ম্যানার থাকা উচিত এই বিষয়টা, বা আমরা কিভাবে আমাদের গুড ম্যানার ডেভেলপ করব। তারপর যদি আরেকটা দেখি এখানে কি দেখতে পাচ্ছ? ও বাবা, জি স্যার। একটু বড় স্যার একটু বড় করে লেখাটা। আমি এটাকে ডাউনলোড করে নিই। খুবই সহজ কিন্তু এই আইটেমটা, ঠিক আছে? যেহেতু 4টা কোশ্চেন দেখবে 2টা উত্তর লিখতে হবে, এই 2টা প্রিপারেশন নিলে বাকিগুলো তোমার না পড়লেও চলে। দেখো, রাইটিং 4 or 5 সেন্টেন্স অন দ্য টপিক কিপিং ইন মাইন্ড দ্য অডিয়েন্স অ্যান্ড পারপাস। তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ড অফ এডুকেশন ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশের শিক্ষার মান, এখানে অডিয়েন্স হচ্ছে স্টুডেন্ট, পারপাস হচ্ছে টু ইনফর্ম, এই যে ইনফর্ম যা জানানো শিক্ষা ব্যবস্থাটার অবস্থার কি, ঠিক আছে? তো এখানে অবশ্যই এরকম 1-2 করে 3-4 করে লিখেছে, এরকম করে আমরা লিখবো না, আমরা একটা প্যারাগ্রাফ আকারে লিখবো। যেমন এখানে কি বলছে দেখো, স্ট্যান্ডার্ড এডুকেশন ইন বাংলাদেশ ইজ নট হাই। সরাসরি কিন্তু এখানে কথা হয়েছে, এখানে কোনো ইন্ট্রোডাকশন ফিকশন এখন চলবে না, যেহেতু 4-5 সেন্টেন্স আমরা সরাসরি কথার ভিতরে চলে যাব, ঠিক আছে? তো তাই বলছে দেখো, স্ট্যান্ডার্ড অফ বাংলাদেশ ইজ নট হাই কনসিডারিং দ্য স্ট্যান্ডার্ড অফ এডুকেশন অফ আওয়ার নেইবারিং কান্ট্রিজ লাইক ইন্ডিয়া অ্যান্ড শ্রীলঙ্কা। সিন্স বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স, তার তো বাংলাদেশের স্বাধীনতার পর থেকে আর ল্যাক অফ ইউনিফর্ম কারিকুলাম হ্যাজ বিন আ মেজর প্রবলেম ইন দ্য এডুকেশন সেক্টর। তাহলে আমাদের এডুকেশন স্ট্যান্ডার্ড না কেন, তার বিষয়ে কথা। আদার অবস্টাকল টু দ্য এডুকেশন সিস্টেম ইনক্লুড দ্য অ্যাভেলেবিলিটি অফ স্কিল টিচার্স, ইনস্টিটিউশন অ্যান্ড ফ্যাসিলিটিস, এগুলো নাই, অ্যান্ড ল্যাক অফ পলিটিক্যাল উইল, বিশেষ করে এখানে রাজনৈতিক সদিচ্ছার অভাব রয়েছে, অ্যান্ড সোশিও ইকোনমিক স্ট্যান্ডিং। ইট ইজ হাই টাইম টু ইমপ্রুভ দ্য এডুকেশনাল সিস্টেম অ্যাট অল লেভেলস। অথবা আমাদের সব লেভেলে এডুকেশন সিস্টেমটা ডেভেলপ করা উচিত। যদিও উত্তরটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, এখানে আর একটু মানে কি ইনফরমেটিভ হতে পারতো, ঠিক আছে? তো এখানে এইগুলো পরামর্শমূলক কিছু দরকার নেই আমার, এখানে পরামর্শমূলক কিছু বলেনি, বলেছে আমাকে বলেছে শুধু ইনফর্ম করতে, কিন্তু এখানে বলছে এটাই আমাদের উপযুক্ত সময় এটাকে অল লেভেলে ইমপ্রুভ করা। এইসব কথা আমার এখানে আনার দরকার নেই। যদি আমাকে ইনস্ট্রাক্ট করতে বলতো বা আমাকে যদি মোটিভেট করতো তখন আমি এগুলো নিয়ে ভাবতাম, কিন্তু যেহেতু আমার এখানে কাজই হচ্ছে শুধু ইনফর্ম করা, জানানো, তাহলে তোমার এখানে বাংলাদেশের শিক্ষার মান উন্নত না অনুন্নত সেটা বলার পর কেন অনুন্নত বা কেন উন্নত সেই নিয়ে আরো 2-3টা সেন্টেন্স লিখবা, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? যেগুলো আছে সেগুলোও আমার কাছে মানে খুব একটা মানসম্মত বা এরকমটা মনে হয়নি, জাস্ট ওরা লেখার দরকার তাই লিখেছে। তো এখানে দেখো আর কি আছে, আচ্ছা যাও, আগের পেজে ছিল ওটাতে আমি ছবি তুলতে পারিনি। তো দেখো এই যে ব্যাপারটা, তাহলে কোশ্চেনটা তো আপাতত বুঝতে পেরেছো নাকি, যে কোশ্চেনটা কেমন হবে, বোঝা গেছে? জি স্যার। একটা টপিক দিয়ে দিবে, অনেকে করে কি পরীক্ষার হলে যখন খাতা দেখা হয় তখন অনেকে করে কি জাস্ট প্যারাগ্রাফ লিখে আসে, ঠিক আছে? ওখানে যেমন দিয়েছে কি চয়েস অফ ক্যারিয়ার, তারা কি করছে ক্যারিয়ারের উপরে শুধু প্যারাগ্রাফ লিখে আসে, কিন্তু আদৌ কি এখানে প্যারাগ্রাফ লিখতে বলেছে বলো? বিশাল করে একটা প্যারাগ্রাফ, না স্যার, মনেই হয়নি যে তারা কখনো এই প্রশ্নটা জেনে গেছে, তেন এই প্রশ্নের সঙ্গে তাদের কোনো ধারণাই নেই যে এখানে আসলে কি লিখতে বলা আছে। চয়েস অফ ক্যারিয়ার পাইছে অমনি তারা লিখে দিয়েছে, কিন্তু এখানে অডিয়েন্স বলেছে, পারপাস বলেছে, এগুলো তারা খেয়ালই করছে না। তো যাই হোক,
আমরা একটু দেখি এখানে, দেখো পারপাস হচ্ছে লেখার উদ্দেশ্য। তাহলে এখানে উদ্দেশ্য কী কী হতে পারে দেখো, আমি কিছু তালিকা করেছি। যেমন হচ্ছে ইনফর্ম করা, অন্যকে কি জানানো, মানে তথ্য দেওয়া। জানানো। ওয়ার্ন বা বিওয়ার মানে কি সতর্ক করা। রিকোয়েস্ট মানে কি অনুরোধ করা। এনকারেজ মানে কি উৎসাহিত করা। এন্টারটেইন মানে কি বিনোদন দেওয়া। মোটিভেট করা হতে পারে, গাইড করা হতে পারে, হতে পারে না? এরকম করে আমরা আরও বাড়াতে পারি, যে বললাম কি গাইড, তারপর হচ্ছে কি ইনস্ট্রাক্ট, হ্যাঁ আছে না এরকম? হ্যাঁ ইনস্ট্রাক্ট করা, তারপর হচ্ছে কি মোটিভেট করা। মোটিভেট করা। তারপর হচ্ছে মনে করো আমরা বলতে পারি কি ফরবিড করা, নিষেধ করা হতে পারে, যে তোমাকে হয়তো কোনো কাজ করতে নিষেধ করছে, হতে পারে না এরকম? বলো। জি দেখো এই জি স্যার। বাংলাদেশের ফন্টমেন্টের অবস্থাটা খুবই খারাপ, লেখাগুলো এমনি নষ্ট হয়ে যায়। যাক, কাজ হবে না, বাংলা লিখতে গেলেই সমস্যাটা তৈরি হয়ে যায়। তাহলে ফরবিড মানে হচ্ছে নিষেধ করা, ঠিক আছে তো? এনকারেজ কথাটা এসেছিল, হ্যাঁ এনকারেজ কথাটা এসেছে, ওকে। তো এখন যেহেতু 4টা বা 5টা সেন্টেন্সে আমাকে লিখতে বলেছে, এইখানে এই ফরম্যাটটা আমাকে খেয়াল করতে হবে। যেহেতু আমি এখানে 4টা বা 5টা সেন্টেন্স লিখব, তাহলে আমাকে কি করতে হবে, সেন্টেন্স অনুসারে আমাকে এইভাবে করতে হবে। যদি আমি প্যারাগ্রাফে লিখবো, প্যারাগ্রাফ স্ট্রাকচার কিন্তু এটা প্যারাগ্রাফ বলছে, ঠিক আছে তো? প্যারাগ্রাফে আমি লিখবো, যেহেতু এখানে সেন্টেন্সও বলেছে যে 4টা বা 5টা সেন্টেন্স লিখো, তুমি তালিকা করেও লিখতে পারো, কিন্তু তালিকা করার থেকে একটা প্যারা লিখে গেলে ভালো হয়। তাহলে প্রথম সেন্টেন্সে কি থাকবে আমার বলো তো? প্রথম সেন্টেন্স টপিক সেন্টেন্স। টপিক সেন্টেন্স মানে মূল বিষয়টা বল, তুমি আসলে কি করতে যাচ্ছ বা তুমি কি নিয়ে কথা বলবা সেটা নিয়ে থাকবে। 2 নম্বর হচ্ছে তুমি ওটা নিয়ে কেন কথা বলবা, সমস্যাটা কোন জায়গায়, দেখো কারণ সমস্যা ব্যাখ্যা করতে হবে। তারপর হচ্ছে একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করতে হবে, হ্যাঁ 3 নম্বরে একটি প্রমাণ বা একটা এক্সাম্পল দাও। তারপর 4 নম্বরে কি অ্যাডভাইস বা একটা সলিউশন দাও, যেখানে কি করা যায়। আরটা হচ্ছে 5 নম্বরে ফাইনাল সাজেশন, ফলাফল বা প্রত্যাশা অনুসারে, এটা অপশনাল, দিলে দিবা না দিলে, তবে তোমরা অবশ্যই দিবা। আমি চাইবো যে তোমরা 5টা সেন্টেন্সকে এইভাবে বুঝে বুঝে 5টা সেন্টেন্স তোমরা লিখবা। তাহলে কি কথা বোঝা গেল, যে আমার 5টা সেন্টেন্স থাকবে। প্রথম সেন্টেন্সে আমার টপিক সেন্টেন্স হবে, 2 নম্বরে আমি ওটা নিয়ে কেন আলোচনা করছি, 3 নম্বরে ওই বিষয়টা সম্পর্কে একটা এক্সাম্পল থাকবে। যেহেতু এখানে প্রবলেমেটিক হলে পারে অ্যাডভাইস বা সলিউশন এরকম বিষয় আসতে পারে, তাই তো? প্রবলেম বিষয়টা আসতে পারে যদি সমস্যাজনক কিছু হয়। আর যদি কোনো কিছু ইনফর্ম করা হয়, তুমি কেন জানাবা, কী উদ্দেশ্যে জানাবা, এইগুলো সম্পর্কে কথা রাখতে হবে। তারপর সেন্টেন্স 4-এ হচ্ছে কি অ্যাডভাইস আর সলিউশন, তাই তো? প্রবলেম হলে পারে সলিউশন, আর যদি বিশেষ কোনো কাজ হয় তাহলে অ্যাডভাইস, আর শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স মতো কিছু একটা টানতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল ফরম্যাটটা। স্যার হ্যাঁ বলো। স্যার ওই যে একটু আগে ছিল স্যার, ওই যে সকল পর্যায়ের রিডারদের স্যার মানে উৎসাহ দিতে লেখার জন্য, হ্যাঁ সেহেতু স্যার এখানে 2 নম্বরে স্যার কারণ সমস্যা, এখানে স্যার কি লেখা যেতে পারে স্যার? তুমি কেন উৎসাহ দিবা সেটা লিখবা, এটা তো প্রবলেম না। এটা কি প্রবলেম? না স্যার। তাহলে প্রবলেম না, তুমি তাহলে কেন তাদেরকে ওই বিষয়ে উৎসাহ করতে যাচ্ছ, তাই না? জি স্যার। তুমি কেন কেন তুমি তাদেরকে বই পড়তে বলতেছো, ওই যে প্লেজার অফ রিডিং বা বুক রিডিং, তাই তো? হ্যাঁ রিডিং বুকস, এইটা তুমি ইম্পর্টেন্স অফ রিডিং বুকস লিখছো। অডিয়েন্স হচ্ছে অল টাইপস অফ রিডার্স, পারপাস হচ্ছে তোমাদেরকে কি করা, ইনফর্ম করা বা এনকারেজ করা। তাহলে তুমি বলতেছো বই পড়াটা এর জন্য ভালো, তাই তো? বা আমাদের সকলের বই পড়া উচিত, তাই তো? এখন কেন বই পড়া উচিত সেটা তুমি একটা দিয়ে দিবা, ঠিক আছে তো? Okay. এবার হচ্ছে বই পড়লে আমাদের কী ধরনের ইফেক্ট হয়, পজিটিভ নেগেটিভ ইফেক্টগুলো তুমি দিবা, তাই তো? তারপরে বই পড়ার জন্য আমাদের একটা অ্যাডভাইস থাকতে হতে পারে, যেইভাবে আমাদের বইটা পড়া উচিত, ফাইনাল সাজেশন হিসেবে একটা পরামর্শ দিতে। এরকমভাবে যদি সমস্যাজনক, স্যার এখানে এক্সাম্পল কি দেওয়া যেতে পারে? সেটা তুমি দিবে। এখন আমি কি বলবো, এটা লেখার উপর ডিপেন্ড করবে যে তুমি কি দিবা, তাই না? আমরা তো জি এখন স্যার। টপিক ঠিক করিনি যে আমরা কোনটা নিয়ে কথা বলছি, তাই আমি এক্সাম্পল কি দিব বলতে পারবো এখন আমি? বলো, আগে তো আমার টপিক ঠিক থাকতে হবে, তাই না? হ্যাঁ, তারপরে আমরা একটা এক্সাম্পল দিতে পারবো, যে তোমার প্র্যাকটিক্যাল লাইফে, বা তুমি একটা এক্সাম্পল বলতে তুমি একটা ব্যক্তিগত জীবনের একটা অংশ তুলে দিলাম, বা যে আমরা যদি ভালো মতো বই পড়ি বা বই পড়লে আমরা এই জায়গায় উপকার পেতে পারি, পারি না? এরকম বলি না, যে চাকরি জীবনে হোক বা জ্ঞান অর্জনের জন্য হোক, এরকমভাবে আমরা একটা এক্সাম্পল হিসেবে দিয়ে দিতে পারি। হ্যাঁ, এটা যে ফর এক্সাম্পল, যে আমরা যদি বেশি বেশি বই পড়ি তাহলে কি হবে, আমাদের নলেজটা বাড়বে এবং আমাদেরকে কি করে তুলবে, জীবন চলার পথে আমাদেরকে যথেষ্ট পরিমাণে কি করবে বলো,
হেল্প করবে, বা এরকম একটা কিছু দিয়ে দিলাম, বা চাকরি পাওয়ার ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে, হতে পারে না এরকম? জি স্যার। বা তুমি নিজেও একদিন একটা রাইটার হতে পারবা, যত বেশি বই পড়বা তুমি নিজেও একজন এর মতো করে রাইটার হতে পারবা। হ্যাঁ, বা তুমি একটা এক্সাম্পল দিলা যে যারা অধিকাংশ ক্ষেত্রে রাইটার আছে তারা ব্যাপক বই পড়েছিলেন, তুমি নজরুল ইসলামের কাজী নজরুল ইসলামের নাম দিতে পারো, বা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম দিতে পারো যে তারা এক একটা ভালো পড়ুয়া ছিলেন, আর পড়ুয়া ছিলেন বলেই তারা আজকে ভালো মানের রাইটার হতে পেরেছেন। এরকমভাবে একটা এক্সাম্পল দিয়ে তুমি ওটাকে এনকারেজের কথা যেহেতু আসতেছে রিডিংয়ের ব্যাপারে, তখন তুমি এটা এভাবে দিয়ে দিতে পারো। এটা আসলে তুমি যখন কোনো টপিক পেয়ে যাবা সেই টপিকের উপর ডিপেন্ড করেই তোমার এটা হয়ে যাবে। আর আমাদের বইগুলো এই ফরম্যাটটাকে আসলে ফলো করা হয়নি, এটা হচ্ছে একটা বড় সমস্যা। এই ফরম্যাট ফলো করে লেখা হয়নি, দেখবো যে সব ঘুরে ফিরে এর মধ্যে কোনো বিষয় নেই, একটা লেখা দিয়ে দিয়েছে আর কি। এটা একটা সমস্যা। আচ্ছা, তো যাই হোক, আমরা যেহেতু কিছু এক্সাম্পল পাবো, দেখো এখানে আমি যেটা দিয়েছি একটু খেয়াল করো। অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, অডিয়েন্স হচ্ছে কে? স্টুডেন্টস। আর পারপাস হচ্ছে কি? টু ইনফর্ম। তাহলে এখানে আমি অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া যখন লিখবো তখন কি অন্য কোনো মানুষকে টার্গেট করে লিখবো, না শুধু স্টুডেন্টদেরকে টার্গেট করে লিখবো? স্টুডেন্টকে টার্গেট করে লিখবো। তাহলে স্টুডেন্টদের ক্ষেত্রে কি সমস্যা হতে পারে? যেমন অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া হলে পারে স্টুডেন্টদের ক্ষেত্রে কি হতে পারে? অন্য মানুষের সমস্যা, চোখের সমস্যা হতে পারে, মানুষ তাদের জীবনের পথ হারিয়ে ফেলতে চায়, কিন্তু স্টুডেন্ট যখন বোঝে তখন স্টুডেন্টের কি হতে পারে? তাদের সময় নষ্ট হবে, পড়ালেখায় ক্ষতি হতে পারে, তাদের সময় নষ্ট হবে, এরকম কথা আসবে। এখন যদি তুমি জেনারেল কথাবার্তা এর ভিতরে দিয়ে দাও তাহলে কি হবে বলো? না না, হবে না, তাই না? তোমার জেনারেল কথাবার্তা তার এখানে দেওয়া যাবে না। তো এরকমভাবে মনে করো আমি এখানে টোটাল 4টা বা 5-4টা সেন্টেন্স দিয়েছি। কি বলছে দেখো এই জায়গায়, যে দ্য অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া ইজ বিকামিং মোর কমন অ্যামং স্টুডেন্ট টুডে। তাহলে আমার প্রথম লাইনের ভিতরে আমার টপিকটা আছে, আমার যেহেতু কথাবার্তা হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে, অতএব এখানে স্টুডেন্টের কথাটা এসেছে, অতএব আমি বুঝতে পারলাম যে আমি স্টুডেন্টের বাইরে অন্য কিছু লিখবো না। অতএব দ্য অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া ইজ বিকামিং কমন অ্যামং স্টুডেন্টস টুডে। তাহলে এটা হচ্ছে কি একটা ইন্ট্রোডাকশন, এটা একটা সমস্যা, তাই তো? এবার আমি এখানে কি দিব, আমার এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে সমস্যাগুলো কি তৈরি করছে, নেগেটিভ ইফেক্টটা কি আসতেছে এর ভিতরে। বললাম কি, স্পেন্ডিং টু মাচ টাইম অনলাইন রিডিউসেস দেয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড একাডেমিক পারফরমেন্স। তো কনসেন্ট্রেশন এবং একাডেমিক পারফরমেন্সগুলো কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছে বা রিডিউস করছে, টাইম কনজিউমিং ব্যাপারগুলো হচ্ছে, তারা পড়াশোনায় মনোযোগ দিতে পারছে ইত্যাদি। এছাড়াও কি দে মে অলসো ফেস সাইবার বুলিং অ্যান্ড বি এক্সপোজ টু হার্মফুল কন্টেন্ট, তাই তো? তারা কি, এই যে দেখো একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছে এখানে, তাই না? একটা এক্সাম্পল হিসেবে আমরা কি পাচ্ছি, যে তাদের কাছে প্র্যাকটিক্যালি বলো সাইবার বুলিংয়ের অথবা হার্মফুল কন্টেন্টের কি হতে পারে, মধ্যে তারা এক্সপোজ হতে পারে। এক্সপোজ মানে কি, সংস্পর্শে আসতে পারে, তাই না? যেটা ক্ষতি সৃষ্টি করতে পারে। এরপরে কি দিলাম আমরা, একটা ওই যে পরামর্শ দিলাম, অ্যাডভাইস দিলাম, বা একটা সলিউশন দিলাম, যেখান থেকে আমাদের কি করতে হবে, স্টুডেন্টদেরকে বাঁচতে হলে কি করতে হবে, সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্ক হতে হবে নাকি? হ্যাঁ, সো স্টুডেন্ট শুড ইউজ সোশ্যাল মিডিয়া কেয়ারফুলি অ্যান্ড মেনটেন আ ব্যালেন্স উইথ দিয়ার স্টাডি টাইমের সাথে ব্যালেন্স করে সোশ্যাল মিডিয়াটা ইউজ করতে হবে। এখানে ইনফরমেশন তো অনেক আছে, দিলে তো মোটামুটি কয়েক পেজ লিখে দেওয়া যায়, কিন্তু আমি বেশি দেব না, 1টা বা 2টা তথ্য দিয়ে আমি মোটামুটি আমার লেখাটাকে একটা কমপ্লিশনে নিয়ে আসার চেষ্টা করব। ঠিক আছে? এখানে দিলে তো আরও তথ্য দেওয়া যেত কেনা, বলো? তাহলে ঠিক এরকম একটা ফরম্যাট হবে। তাহলে আমি কি বিষয়ে কথা বলতে চাইছি সেটা নিয়ে বলবো, তারপর হচ্ছে কেন আমি এই বিষয় নিয়ে কথা বলবো, কারণ এর একটা নেগেটিভ বা পজিটিভ ইফেক্ট আমি এখানে দিব, বা তাদেরকে সতর্ক করার চেষ্টা করছি, বা এরকম একটা বিষয় আছে, এই জন্য আমাকে ওই কথাগুলো নিয়ে আসতে হবে যেগুলো দিলে পারে তারা বুঝতে পারবে যে আমার সোশ্যাল মিডিয়া ব্যবহার করা ঠিক নাকি বেঠিক। দিয়ে দেখাচ্ছে ওই কথাগুলো আমি পরপর অ্যাডিশনাল ইফেক্টটা দিয়ে দিলাম, তার মানে সমস্যা আর একটা সমস্যা এক্সাম্পল হিসেবে দিয়ে দিলাম প্র্যাকটিক্যালি, তারপরে আমি তাদেরকে অ্যাডভাইস বা সলিউশন দিলাম। সাজেশন দিলে আরও দিতে পারি, এটাও সাজেশনের মধ্যেই পড়ে, সলিউশন অ্যাডভাইস এটার মধ্যে পড়ে, এই জন্য আর বাড়তি কথা বলে সময় নষ্ট করা হয়নি, 4 লাইনে এরকম দিয়ে দিয়েছে। কি কথা বুঝতে পারছো? এখন এটাই যদি দেখো এখানে কি আছে, টোনটা কেমন, একাডেমিক বা ইনফরমেটিভ। এখানে টার্গেট অডিয়েন্স তো ক্লিয়ার যে আমাদের স্টুডেন্টকে নিয়ে, আমাদের লেখা কি বাইরে গেছে বলো? না স্যার। যায়নি, কিন্তু স্টুডেন্টদের কথা এখানে আছে, তারপরে একাডেমিকে সমস্যা সৃষ্টি করে এবং প্রথমেও কথাটা বলা আছে। আর এখানে ওই স্টুডেন্টদেরকে দিয়ে বলতে কাদেরকে বোঝানো হয়েছে, প্রোনাউনটা দিয়ে ওই স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে না, স্টুডেন্টদেরকে বোঝানো হয়েছে। অতএব বাইরের ইফেক্টটাও এখানে আনা যাবে না। দেখো বলছে অডিয়েন্স, তাহলে টোন নির্বাচন করে দিতে হবে, পারপাস হচ্ছে মেসেজ নির্বাচন করতে হবে, 4 বা 5, তাহলে টপিক, রিজন, এক্সাম্পল, সাজেশন বা ক্লোজিং অপশন দিলে দিবা। সিম্পল গ্রামার, বেশি জটিল করার দরকার নেই, এবং স্টে অন টপিক, নো এক্সট্রা আইডিয়া, অতিরিক্ত তথ্য দেওয়ার কোনো প্রয়োজন নেই।
আমার যা বলবে আমাকে তাই লিখতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে বলছে কি যেসব ভুল করব না, সেটা কি? একটা হচ্ছে অতিরিক্ত বাক্য দেওয়া যাবে না, অতিরিক্ত অতিরিক্ত বড় উদাহরণ বাক্য। দেওয়া যাবে না, যে তুমি জানো বলে গাদা গাদা দিয়ে দিলে তা হবে না। হয়তো তুমি 10টা জানো, তার ভিতরে একটা বা দুটো দাও, তাই তো? যেগুলো হতে পারে খুবই মেজর, এরকম কিছু দিয়ে দিব। অডিয়েন্স অনুযায়ী ভুল প্রোনাউন ইউজ করা যাবে না কিন্তু, তাই তো? এখানে স্টুডেন্টস আছে কি প্লুরাল ফর্মে, তাই তারা দে ইউজ করতে পারে, হি ইউজ করা বা আই বা উই এখানে ইউজ করার কোনো সুযোগ নেই। মানে তুমি লিখবা যেহেতু ছোট, এর ভিতরে যদি মেজর এই বিষয়গুলো ভুল হয়ে যায় তাহলে তোমার নাম্বার কমে যাবে। এবং হচ্ছে চ্যাটিং স্টাইল ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, এই যে ইউ, তারপর হচ্ছে শর্ট যে ইয়াগুলো আছে, ওই যে ওএমজি নাকি, হ্যাঁ আছে না, হ্যাঁ, এরকম ইউজ করা যাবে না। টপিক থেকে দূরে চলে যাওয়া, হ্যাঁ, যে টপিক নিয়ে কথা বলছো সেই টপিকে না থেকে তুমি অন্যদিকে চলে গেছো, যেহেতু ছোট করে লেখা 4টা বা 5টা সেন্টেন্সে, অথবা এর ভিতরে যদি 2-1 লাইন ছুটে যায় তাহলে তোমার মার্ক কমে যাবে। তো কারণ রিডার যখন পড়বে, মানে এক্সামিনার যখন পড়বে, তখন বুঝতে পারবে যে তুমি তোমার টপিক থেকে অনেকখানি দূরে সরে গেছো। এই জিনিসটা করা যাবে না, মনে থাকবে। এখন দেখো অডিয়েন্স এবং পারপাস পরিবর্তনের সাথে সাথে দেখো কিভাবে লেখার মধ্যে পরিবর্তন হতে পারে অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া টপিকের মাধ্যমে, সেটা দেখানো হলো। দেখো আমি কিন্তু একটাই কয়েকভাবে দিয়েছি, দেখো খেয়াল করো এই জায়গায়, হ্যাঁ, কিছু কিছু জায়গায় টপিকের কিছুটা মিল থাকবে, কিছু তো মিল থাকবেই। দেখো অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া কয়টা দিয়েছি আমি? প্রথমে ইনফর্ম পিপল, তারপর হচ্ছে কি পিপল ওয়ার্ন, তারপর হচ্ছে টিচার বি ওয়ার্ন, বি ওয়ার বাই ওয়ার্ন, তারপরে প্যারেন্টস টু ইনফর্ম, তারপর যে স্টুডেন্টস টু বি অ্যাওয়ার, এবারে স্টুডেন্ট ওয়ার্ন। এখানে একটু খেয়াল করো, একদিকে হচ্ছে কি স্টুডেন্টদেরকে ইনফর্ম করা, আর একটা হচ্ছে কি স্টুডেন্টদেরকে ওয়ার্ন করা, এইখানে হচ্ছে ব্যাপার। তাহলে এখানে কিছু কথা তো আসবেই, যেগুলো এক্সাম্পল বা এগুলো কথা তো একই রকম হবে, কিন্তু আমার টোনটা দেখতে হবে, টোনটা খেয়াল করতে হবে যে আমি আসলে কি করছি। ওয়ার্ন মানে কি, সেখানে একটা সাবধান বাণী থাকবে নাকি, একটা ফোর্স থাকবে যাতে সেগুলোকে কি না করা হয়, তাই না? আর যেখানে ইনফর্ম করা, সেখানে আর ফোর্সফুলের ব্যাপারটা থাকবে না, একই তথ্য একই বিষয়, কিন্তু কথার ভিতরে একটু একটু এদিক ওদিক থাকবে, টোনের ভিতরে একটু এদিক ওদিক থাকবে, যাতে তোমরা বুঝতে পারো যে না আমার পারপাস বা অডিয়েন্স চেঞ্জ হওয়ার সাথে সাথে এই জাতীয় পরিবর্তনগুলো একটু এসেছে। যদিও দেখা যাচ্ছে স্টুডেন্টকে, যদি আমার অডিয়েন্স স্টুডেন্টই হয় তাহলে কিছু অধিকাংশ কথায় মিল থাকবে, প্রায় 90% বলা যায় যে মিলে থাকবে, কিন্তু কথা বলার ধরনটা ইনফর্ম নাকি ওয়ার্নিং, এই জায়গাতে হয়তো একটু পার্থক্য হতে পারে। আবার প্যারেন্টস, তাই তো, এবার যদি আমার মনে করো বিওয়ার, এটা হচ্ছে টিচারদের বিওয়ার করা, আর এটাও হচ্ছে পিপলদের বিওয়ার করা, তাহলে দুজনকেই সতর্ক করা হচ্ছে, তাই না, সতর্ক করা হচ্ছে। কিন্তু যেহেতু আমার অডিয়েন্স ভিন্ন, তাহলে কি ভিন্নতা আসবে না? বলো, পারপাস একই হলেও কি আমার অডিয়েন্স আবার কিন্তু ভিন্ন, তখনও দেখা যাচ্ছে ওর ভিতরে কিছু পরিবর্তন এসেছে। এই তাহলে এইভাবে কি করতে হবে, যে তোমাকে খেয়াল করতে হবে যখন আমরা একটা জিনিস পড়বো তখন সেই ইফেক্টগুলো কী আসতে পারে। তাহলে প্রথমে আমরা একটা বই থেকে পড়ি। সবার কাছে কি বই আছে? বলো। জি স্যার। দেখো একটু মিউট রাখো। 3 নম্বরটা একটু খেয়াল করো তো, সবাই একটু পড়ো 3 নম্বরটা। আর রোড অ্যাক্সিডেন্ট, এটা একটু পড়ো। পারপাস হচ্ছে টু ডেসক্রাইব, এখানে হচ্ছে কি জাস্ট তাকে ডেসক্রাইব করে কি করা, বন্ধুকে জানানো। দেখো এই ডেসক্রাইব মানে ইনফর্ম করাটাই হয় আর কি, তুমি তাকে ইনফর্ম করছো যেরকম একটা অ্যাক্সিডেন্ট আমি দেখেছিলাম। তো অডিয়েন্স হচ্ছে কি ফ্রেন্ড, তাহলে যখন অডিয়েন্স হবে ফ্রেন্ড এবং তুমি যখন বলবা তখন নিশ্চয়ই এখানে একটা ন্যারেটিভ সেন্টেন্স হয়ে যাবে না, মানে ন্যারেটিভ প্যারাগ্রাফ হয়ে যাবে, তাই তো? কোনো কাহিনী বললে কি হয়, ন্যারেটিভ হয় না? জি স্যার। এই ন্যারেটিভ যখন হবে তখন অবশ্যই তুমি যেহেতু তোমার ঘটনাটা বলবা, রোড অ্যাক্সিডেন্ট, তখন দেখো কিভাবে বলা হয়েছে, তোমরা একটু পড়ো, 2 মিনিট সময় দিলাম। যদিও এই জাতীয় প্রশ্ন খুব একটা আসে না, এরকম ন্যারেটিভ বা গল্প টাইপের। স্যার পড়ছি। পড়ছো সবাই? জি স্যার। স্যার।
তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু ডেসক্রাইব বা এখানে ন্যারেট করার বিষয়টা বলা হয়েছে, তার মানে সে সরাসরি তার গল্পটা বলেছে, এখানে তার কোনো প্রবলেম নেই, আছে? বলো। না স্যার। হ্যাঁ, যেহেতু গল্পের ব্যাপারটা আছে। তো দেখো একদম স্ট্রেট ফরওয়ার্ড আমি যে কাহিনীটা দেখেছি সেটাকে আমি এখানে বর্ণনা করে দিলাম। তারপর হচ্ছে এবার একটু প্রবলেম বিষয়ে দেখি, যদি অ্যাবিউজ অফ মোবাইল ফোন, একটু খেয়াল করো। অ্যাবিউজ অফ মোবাইল ফোন পারপাস হচ্ছে টু ইনফর্ম, আর অডিয়েন্স হচ্ছে কে? স্কুল স্কুল স্টুডেন্ট। স্টুডেন্ট, এটা হচ্ছে স্কুল স্টুডেন্ট। তাহলে একটু পড়ো দেখি। এইখানে লেখাটা কি পছন্দসই হয়েছে? না স্যার। না স্যার। তুমি দিবা স্কুল স্টুডেন্ট, তোমার ওই ডাকাতরা মোবাইল ফোন ইউজ করছে নাকি ইভটিজিং করার ক্ষেত্রে ইউজ করছে সেটা তোমার বলার দরকার কি, বলো তো? স্যার আপনি ওখানে দেখাইলেন না যে অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া, হ্যাঁ ওটার মতো ওইভাবে লিখলেই তো হবে। হ্যাঁ, না সেটাই বলতেছি যে তোমরা এখন বইগুলোতে একটু খেয়াল করো যে তোমার কি এরকম ভাবে হলো যে আমার অডিয়েন্স হচ্ছে স্কুল স্টুডেন্টস আর আমি তাদেরকে জানাচ্ছি মিসক্রিয়েন্ট কিভাবে কমিট ক্রাইম করে, তারপর হচ্ছে তোমার ওদিকে ইভটিজিংরা কিভাবে মোবাইল ইউজ করে, এটা জানার দরকার আছে, বলো তো? হ্যাঁ জি স্যার, চুরি করে ফেলছে। হ্যাঁ, এগুলো দরকার নেই। তোমার স্কুল স্টুডেন্টদের জন্য কি হতে পারে, তাদের সময় নষ্ট হতে পারে, পড়াশোনার মনোযোগিতা নষ্ট হতে পারে, তাই না? এরকম আসবে না, বলো? এর থেকে বেশি দরকার নেই। আর এই জন্য তাদেরকে মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে ওই যে ব্যালেন্স হতে হবে বা সতর্ক হতে হবে। হ্যাঁ, এরকম বললে তো হবে না যে সব তথ্য, যে বললাম যে তথ্য যা পাইছে গোড়া মেরে সব নিয়ে এসে দিয়ে দিয়েছে। এখন কোন তথ্যটা যে কার ক্ষেত্রে প্রয়োজন হলে ভালো হতো বা দিলে ভালো হতো সেই দিকে আর এটা খেয়াল রাখেনি। এই জন্য দেখাচ্ছে যে ওই যে ডাইগ্রেস হয়ে যাচ্ছে, আমার টপিকের বাইরে চলে যাচ্ছি, অটোমেটিক আমার কিন্তু ভুলে যাচ্ছে। আমাদের দেশে আসলে কি বলবো, একটা বই লেখার ক্ষেত্রে যাচাই করা হয় না যে আদৌ এই বইটা আমার অনার্স লেভেলের এই লেভেলের স্টুডেন্টদের জন্য উপযুক্ত কিনা এবং তারা এটা পড়লে পারে সঠিক দিক নির্দেশনা পাবে কিনা, এটা নিয়ে কেউ ভাবার লোক নেই। এখানে অনার্স পড়তেছি তাই পড়তেছি, এখানে কিন্তু এরকমভাবে কোয়ালিটি যাচাইয়ের কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছ? এটা খুবই মানে মারাত্মক একটা অসুবিধা, কিন্তু এটা প্রপার গাইডেন্সটা কখনোই হচ্ছে না। আচ্ছা, তারপর বলতেছে আমাদের এক্সারসাইজের জন্য তো বই এগুলাই পড়তে হবে, তাই না? এগুলাতে তো সঠিকভাবে সেন্টেন্স গুলা সেরকম ভাবে সেইজন্য দেওয়া তো নেই। আমি ধরো তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এবং আমি কিছু লিখে দিয়েছি, তাই তো? আমি কিছু টপিক দিয়েছি, সেইগুলো বুঝে তোমাকে লিখতে হবে। হ্যাঁ, কারণ পরীক্ষার সময় কোনটা আসবে কি আসবে সেটা তো বলা যাচ্ছে না, কিন্তু ওই জন্য আমি যে দিক নির্দেশনা দিচ্ছি, যেভাবে বলতেছি সেইভাবে তোমাদেরকে আমি যে কয়টা দিয়ে দিব, যেমন এখানে দিয়েছি কয়েকটা, তাই না? এইখানে দেখো আমি কিছু লিস্ট করেছি, এই যে যেমন এখানে কিছু আছে। হ্যাঁ, এইগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে কি করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। বইয়ে অনেকই আছে, নিজেরা নিজেরা লিখবো আর কি, হ্যাঁ, তাই তো? নিজে নিজে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং আমার সাথে সেগুলো একটু সমাধান শেয়ার করতে করবো। হবে যে ঠিক আছে কিনা, আমার লাইনচ্যুত হচ্ছে কিনা, এই ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে তোমাকে ওকে স্যার। বোঝানোটা আমার দায়িত্ব, যে তোমাকে বুঝাই দিতে হবে যে আসলে এই জায়গায় ঠিক থাকতে হলে তোমাকে লেখাটা কিরকম হতে পারতো, মানে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা এসে গেলে একবার তুমি তখন যে কোনো টপিক নিয়ে লিখতে পারবা। হ্যাঁ, মূল কথা হচ্ছে এখানে প্র্যাকটিসটা বেশি জরুরি। ওকে, তো যাই হোক, এবার আমি যে এখানে এগুলো একটু পড়ো, দেখো কিছু কিছু জায়গায় একই রকমের মিল থাকবে, কিছু কিছু টপিকে মানে কথায় হয়তো হালকা পরিবর্তন আসবে, কিছু কিছু বেশি পরিবর্তন আসবে। প্রথমে এটা একটু পড়ো, দেখো অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া ইয়ং জেনারেশন টু ইনফর্ম ক্লিয়ারলি অ্যান্ড সিরিয়াসলি, তাদেরকে সোশ্যাল মিডিয়া অ্যাবিউজটাকে কি করা, ক্লিয়ারলি জানানো। এটা একটু পড়ো দেখি সবাই। ইয়ং জেনারেশন, স্যার আর একটু জুম করে দিন। আটু করবো, হয়েছে? জি স্যার। স্যার একটু আগে যেটা বললাম যে রোড অ্যাক্সিডেন্ট, ওখানে যে হচ্ছে ফ্রেন্ডকে ডেসক্রাইব করতে বললো, ওখানে যদি শুধু রোড অ্যাক্সিডেন্ট দেওয়া থাকতো তখন নর্মালি জাস্ট রোড অ্যাক্সিডেন্ট নিয়ে লিখতাম। রোড অ্যাক্সিডেন্ট আর রোড অ্যাক্সিডেন্টের মধ্যে পার্থক্য নেই। তোমাকে বলেছে তুমি তোমার মতো টার্গেটে লিখেছো,
যেহেতু ফ্রেন্ডকে যখন বলেছে, তাই না, ফ্রেন্ডকে যখন বলেছে এবং ডেসক্রাইব করতে বলেছে, তখন নিশ্চয়ই তুমি তোমার একটা ঘটনাকে ডেসক্রাইব করবো এই জায়গায়। ঠিক আছে? স্যার ওই যে ডেসক্রিপটিভ আর ন্যারেটিভের মধ্যে একটু পার্থক্য আছে না, সেজন্য বললাম আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে অবশ্য যেহেতু ফ্রেন্ডকে বলেছে, তো ফ্রেন্ডের সাথে আমরা আসলে কি, যদি একাডেমিক হতো, যদি একাডেমিক কোনো হতো তখন আমরা ওইটা ওই ওই পর্যায়ে যেতাম। ঠিক আছে তো? জি স্যার, ঠিক আছে। এটা যেহেতু ফ্রেন্ডকে বলেছে, ফ্রেন্ডকে বলা অর্থে তখন আমরা ওই রোড অ্যাক্সিডেন্ট কাকে বলে, কত প্রকার কী কী, ওটাতে যাবো না নিশ্চয়ই। তখন আমরা আমার কোনো রোড অ্যাক্সিডেন্ট আমি তাকে বলবো, এই কথাটা খেয়াল রাখবো। আর যখন একাডেমিক বিষয়টা আসবে, যে স্কুল কলেজ স্টুডেন্ট বা এরকম কিছু আসে, তখন তুমি অবশ্যই সেটাকে ইনফর্ম করানোর চেষ্টা করো যে পিপল, মনে করো রোড অ্যাক্সিডেন্ট, অডিয়েন্স হচ্ছে তোমার পিপল, কমন পিপল, আর হচ্ছে তোমার পারপাস হচ্ছে ইনফর্ম করা। তখন কি করবা? কমন পিপলকে তোমার ঘটনা বলবা? না স্যার, তখন তো নরমালি যে রোড অ্যাক্সিডেন্ট কি, এটা আমি কিভাবে সতর্ক হওয়া উচিত, কিভাবে আমাদের ক্ষতি করতেছে, এই বিষয়টা তুমি বলবা, তাই না? জি স্যার। হ্যাঁ, আচ্ছা, এটা পড়ো একটু। জি স্যার, পড়ছি। হ্যাঁ বলো। স্যার এই যে এখানে স্যার এই যে 2 নম্বর লাইনটা স্যার, many users waste valuable time, স্যার এখানে যদি দেওয়া যায় many young people, তাহলে স্যার আরো ভালো হয় না স্যার? এখানে ইয়াং পিপলটাকে ইউজার, মানে রিপিট হচ্ছে না, মানে একটা জিনিস খেয়াল করবা, সবসময় আমরা যত চেষ্টা করব ওয়ার্ড রিপিটেশন না হয়। ঠিক আছে? হ্যাঁ, ওটার আমরা জাস্ট অল্টারনেটিভ ইউজ করেছি এখানে। ম্যানি ইউজার্স বলতে ইয়াং জেনারেশনের মধ্যেই আমরা ওটাকে ধরে নিতে পারি। ঠিক আছে তো? দিতে পারো ম্যানি, কারণ তুমি বারবার ইয়ং যদি ইউজ করো তাহলে একটা শুনতে খারাপ লাগবে। তুমি এখানে দে ইউজ করতে পারো, ঠিক আছে তো, অথবা দা ইউজার্স দিতে পারো। হ্যাঁ, বা তুমি হচ্ছে স্যার এখানে কি এরকম দেই স্যার, many youth, তাহলে স্যার হয় many youth waste, এরকম করে দিবা। তুমি ওই ইয়ং জেনারেশনের মধ্যে সীমাবদ্ধ থাকার জন্য দিতে পারো, কোনো ব্যাপার না। ওকে স্যার। এবং খেয়াল করো যে আমার কথাগুলো, মানে সাবজেক্ট যাই হোক, ভিতরের কথাগুলো আমাদের ইয়ং জেনারেশনের সাথে আছে কিনা। যেমন স্টাডি এবং মেন্টাল হেলথ, যাতে আমি স্টাডি শব্দটা দিয়ে বোঝা গেছে যে আমি সকলের জন্য এই কথাটা বলিনি, নাকি? জি স্যার। Many users waste valuable time scrolling through unnecessary posts which affect their study। তাহলে দেয়ার বলতে ইউজারকে বোঝানো হচ্ছে। আর এই ইউজার বলতে তাহলে কারা? তাহলে ইয়াং জেনারেশন, যারা স্টাডির ভিতরে আছে, এরকম কিছু একটা বিষয় চলে আসতেছে। তার বলছে দেখো তারা কি করছে, কেয়ারলেসলি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে ফেলে। কারা করে? এই ইয়াং জেনারেশনই করে, নাকি? পার্সোনাল ইনফরমেশন শেয়ার করে ফেলে এবং এ কারণে তারা হ্যারাসমেন্টের রিস্কে পড়ে যায়। Therefore, the young generation should use social media responsibly and stay alert to its negative effects। তাহলে একটু খেয়াল করো এই জায়গাটা, যে আমি আসলে কি বলতে চাইলাম। এইবার একটু খেয়াল করো যে পরেরটা আমার হচ্ছে ওয়ার্নে যখন আসবে তখন টোনটা কেমন হবে। এটা হচ্ছে জাস্ট একটা ডেসক্রিপটিভ, একটা ফর্মাল টোনে আমি কথা বললাম। যখন ওয়ার্ন করার ব্যাপার আসবে তখন খেয়াল করতে হবে আমি তাকে সতর্ক করতে চাচ্ছি যাতে সে কোনো ঝামেলায় কি না পড়ে। এবং এখানে কিছু শব্দ থাকবে যেগুলো ওয়ার্নিং, কশন, কশাস, এই শব্দগুলো একটু আমাকে ইউজ করতে হবে কি না? জি স্যার। দেখো এই যে এটা একটু পরে দেখি এবার। পড়েছি স্যার। দেখো এখানে সতর্ক করার কিছু শব্দ কিন্তু আমার আছে না এই জায়গায়? জি স্যার। মিউট রাখো। আচ্ছা, তারপরে ধরো এবার হচ্ছে স্টুডেন্টদেরকে বললাম, স্টুডেন্টস, তাই তো? তার মানে পড়াশোনার ব্যাপারটা আসবে, স্টাডি পারপাসটা আসবে, তাই না? প্রোডাক্টিভিটি কমানো, এগুলোর কথা আসবে, তাদের ফিজিক্যাল এবং মানে মোটামুটি দেখো কথাগুলো প্রায় একই রকমের বিষয়গুলো এসেছে, কিন্তু আমার ওই যখনই অডিয়েন্সটা আসতেছে তখন ওর সাথে লিঙ্ক রেখে আমি কিছু তথ্যগুলোকে একটু এদিক ওদিক করছি। হ্যাঁ, যেমন এই জায়গায় প্রথম সেন্টেন্সটা কী ছিল, যে ইয়ং জেনারেশন, তাই তো? ইয়ং জেনারেশনের কথা আসতেছে।
এখানে কোনো স্টুডেন্ট বা এরকম সরাসরি কিন্তু কথাটা আনা হয়নি, তাই তো? এই জায়গায় আমরা যেহেতু ওয়ার্নের ব্যাপার আসছে, আর ওয়ার্ন মানে কি, সেখানে ইউ দেখো এই জায়গায় ইউ এর কথা আসছে। ইউ বলতে আমরা কিন্তু স্টুডেন্টদেরকে তখন আমি কিন্তু স্টুডেন্ট কথা বা ইয়ং জেনারেশনের কথা আনি নাই, আমরা জাস্ট ওই জায়গায় ইউ, যেহেতু আমরা এখানে ওয়ার্ন করছি। যদি আমরা ন্যারেট করতাম বা ডেসক্রাইব করতাম তখন থার্ড পারসন ভেদে করতাম, আর যখন ওয়ার্নিং করতেছি তাকে তখন আমি তাকে ইউ হিসাবে সম্বোধন করছি, ঠিক আছে তো? এবার ধরো এখানে ইনফর্ম করা আসতেছে, ইনফর্ম করা মানে আমি সাইড লাইন থেকে আবার ইনফর্ম করব, সাইড লাইন থেকে, ঠিক আছে তো? আমরা ইনফর্ম করার চেষ্টা করব যে এইরকম বিষয়গুলো হতে পারে, হ্যাঁ। তারপর দেখো ওয়ার্ন করার অর্থে আবার দেখো ওয়ার্নিংয়ের ব্যাপারগুলো আসবে, যে আমাদের রিস্কের মধ্যে ফেলতে পারে, সমস্যার মধ্যে ফেলতে পারে, এই জায়গাগুলো। তারপরে প্যারেন্টসদের ক্ষেত্রে কেমন হবে? প্যারেন্টসদের ক্ষেত্রে কি তখন পড়াশোনার ব্যাপার আসবে বলো, নাকি তাদের ছেলেমেয়েরা ঠিকমতো ব্যবহার করছে কিনা, তারা তাদের মানে কি, যেহেতু প্যারেন্টস কথাটা বলেছে, প্যারেন্টসের সাথে কি সম্পর্ক আসতেছে পরবর্তী অটোমেটিক চিলড্রেন, তাই তো? তাদের সন্তান বা এই জাতীয় কথা কিন্তু আসতেছে। অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া এর বেসিক কথাগুলো তো একই থাকবে, থাকবে না বলো? ওই শরীরের ক্ষতি করা, পড়াশোনার ক্ষতি করা, সময় নষ্ট করা, এইগুলোই থাকবে। কিন্তু আমার কিছু প্রেজেন্টেশনের ব্যাপারটা কোন দিক দিয়ে আসছে দেখো, যে ম্যানি চিলড্রেন মিস ইউজ সোশ্যাল মিডিয়া বাই, দেখো ম্যানি চিলড্রেন বলছে, তাহলে চিলড্রেন যখন হচ্ছে তখন হচ্ছে কি অটোমেটিক সেটা কি প্যারেন্টদেরকে রেফার করছে, যে আমি প্যারেন্টদেরকে ইনফর্ম করছি যে অনেক ছেলে মেয়ে আছে যারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অযথা সময় ব্যয় করে, তাই তো? অনলাইনে ইন্টারাক্টিং উইথ আননোন পিপল, দিস অফেন ডিস্টার্ব দেয়ার স্টাডি অ্যান্ড এক্সপোজ দেম টু সাইবার বুলিং অ্যান্ড হার্মফুল কন্টেন্ট। They may also share personal information without understanding the risk of privacy breaches. Therefore, parents should stay aware of their children's online activity and guide them towards safe and responsible use of social media. তাহলে কথাটা কার দিক দিয়ে গেল? প্যারেন্টদের উদ্দেশ্যে গেল না কথাটা? এবার টিচারদের উদ্দেশ্যে গেলে কারা আসবে? অটোমেটিক স্টুডেন্ট আসবে। বুঝাতে হবে যে স্টুডেন্ট এরকম হয়, স্টুডেন্ট এই করতে পারে, সেই করতে পারে। বলো। হ্যাঁ স্যার, প্রাইভেসি ব্রিচেস অর্থটা কি স্যার? মানে হচ্ছে প্রকাশ করে দেওয়া, তাই তো? মানে হচ্ছে প্রাইভেট ব্রিচ মানে হচ্ছে কিছু আইন আছে, আইনটাকে লঙ্ঘন করা বোঝায়, বুঝতে পারছো? ওকে স্যার। লঙ্ঘন করা ব্রিচ মানে। স্যার ওটা কি রিভিলের সিনোনিম? না না, এটা রিভিল না, ভাঙা, তাই তো? ব্রেক, ফলো না করা, হ্যাঁ, ব্রেক করা, ওই অর্থ অমান্য করা স্যার। হ্যাঁ, এখানে আর ব্রেক শব্দটা ইউজ করা যাবে, এটা কলোকেশন, এখানে হচ্ছে প্রাইভেসি ব্রিচেস শব্দটা ইউজ করতে হবে, প্রাইভেসি ব্রেক বলা যাবে না, হ্যাঁ, কিন্তু ওই জাতীয় শব্দটা, ওইরকম ইয়াটা। তো দেখো এবার হচ্ছে টিচারদেরকে ওয়ার্ন করতে হবে, তাহলে টিচার যখন হবে তখন স্টুডেন্টের কথা আসবে অটোমেটিক, যে আপনি যেহেতু টিচার আপনাকে খেয়াল রাখতে হবে আপনি স্টুডেন্টরা মোবাইল ফোন নিয়ে বা সোশ্যাল মিডিয়াতে কী করে বেড়াচ্ছে, এইটা দেখো। দ্য মিস ইউজ অফ সোশ্যাল মিডিয়া ইজ অ্যাফেক্টিং স্টুডেন্টস ফোকাস, ডিসিপ্লিন অ্যান্ড ওভারঅল একাডেমিক বিহেভিয়ার। Many students become addicted to online distractions, which lead to a poor performance in the classroom. Harmful trends, cyberbullying and misinformation also create emotional and social problems among learners. দেখো আমার টপিকটা কি, যাকে বলেছি তাদের অডিয়েন্সের সাথে রিলেটেড থাকতে হবে। সুতরাং টিচারদের শুড বি অ্যাওয়ার অফ দিস ইস্যুস অ্যান্ড গাইড স্টুডেন্টস টু ইউজ সোশ্যাল মিডিয়া রেসপন্সিবলি ফর এডুকেশনাল বেনিফিট। আমার কি এর বাইরে গেছে কথাটা? এবার হচ্ছে পিপল যখন আসবে তখন কি আর পড়াশোনা শুধু এগুলো আসবে, নাকি লোকজন ফ্রড করে, হ্যাঁ, তারপর দেখো সোশ্যাল মিডিয়া ইজ অফেন মিসইউজ টু স্প্রেড ফেক নিউজ, স্ক্যাম, হার্মফুল রুমার্স দ্যাট মিসলিড পিপল। Many users waste time on pointless posts and become victim of online fraud or cyberbullying. Personal information is sometimes stolen and used for criminal activities, so people should remain alert and think carefully before believing or sharing anything online. এটা কাদের উদ্দেশ্যে গেল? এখানে সকল, শুধু যে টিচার, শুধু স্টুডেন্ট বা শুধু প্যারেন্টস, ব্যাপারটা এরকম নেই, সকলের ভিতরে গেল, তাই তো? দেখো পিপল, এটা হচ্ছে ওয়ার্ন করা। এবার হচ্ছে অ্যালার্ট থাকতে হবে, যে অ্যালার্ট থাকতে হবে, রিমেন অ্যালার্ট অ্যান্ড থিঙ্ক, এরকম একটা বিষয় এসেছে। এবার হচ্ছে জাস্ট ইনফর্ম করা অর্থে ওই একই কথা আসবে, শুধু টোনটার ব্যাপারটা একটু ভিন্ন হবে। দ্য অ্যাবিউজ অফ সোশ্যাল মিডিয়া ইজ নাও আ মেজর কনসার্ন ইন সোসাইটি। ম্যানি পিপল শেয়ার মিস ইনফরমেশন অ্যান্ড হার্মফুল কন্টেন্ট উইদাউট চেকিং ইটস ট্রুথ। দেখো হুইচ ক্রিয়েট কনফিউশন অ্যান্ড প্যানিক। দেখো ফ্রডস্টার্স মানে যারা হচ্ছে ফ্রড করে, অলসো ইউজ সোশ্যাল প্ল্যাটফর্ম টু ডিসিভ ইউজার্স অ্যান্ড স্টিল পার্সোনাল ইনফরমেশন। দেয়ারফর এভরিওয়ান শুড ইউজ সোশ্যাল মিডিয়া রেসপন্সিবলি অ্যান্ড স্টে অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার্স ইট ক্যান কজ। দেখো জাস্ট একই জিনিস নিয়ে কথা বলেছি, কিন্তু অডিয়েন্স পারপাস অনুসারে কি পরিবর্তনটা আমরা কিন্তু খেয়াল করতে পেরেছি। আমি তাকে একই জিনিসটা কটা লিখছি, একটা দুইটা, তাই তো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তাহলে 8টা দিয়েছি
বেসিক কথাগুলো কিন্তু প্রায় একই ধরনের আছে নাকি, মানে ইন্টারনেটের সাথে রিলেটেড কী কী ক্ষতি হতে পারে সেইগুলো একই রকমের আছে, শুধুমাত্র আমার অডিয়েন্স এবং পারপাস অনুসারে কিছু এদিক ওদিক হয়েছে মাত্র। এই জায়গাটা তোমাকে বুঝতে পারতে হবে, মনে থাকবে? জি স্যার। স্যার আপনারা এগুলো প্র্যাকটিস করলে স্যার ভালো হবে স্যার। হ্যাঁ, না এইভাবে বইতে আবল প্র্যাকটিসটা তাবল করতে হবে। লেখা স্যার। এবং আমি এখানে দিয়ে দিব তোমাদেরকে, বাসায় দিয়ে দিব, তোমার মতো করে তুমি অডিয়েন্স ঠিক করবা, ঠিক আছে? তোমার মতো করে তুমি অডিয়েন্স, আমি যে প্রথম 1 থেকে এবিসি অফ সোশ্যাল মিডিয়া দিয়ে দিলাম, 1 নম্বরটা তো হয়ে গেল। তোমাদের কাজ হবে 2, 3, 4, 5, 6, এই প্রথম 5টা, ঠিক আছে? তো এই প্রথম 5টা তোমরা লিখবা এবং প্রত্যেকটা 2টা করে লিখবা। যেমন মোবাইল ফোন অ্যাডিকশন, মোবাইল ফোন অ্যাডিকশন এটা তুমি পিপলদের দিয়ে নিয়ে লেখো, আবার ইয়ং জেনারেশন দিয়ে লেখো, ঠিক আছে? তো তারপর ড্রাগ অ্যাডিকশন, ড্রাগ অ্যাডিকশনে তুমি ইয়ং জেনারেশন নিয়ে লেখো, তাই তো? ইয়ং জেনারেশন নিয়ে লেখো, আর হচ্ছে কমন পিপলে ইনফর্ম করো। তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ, এই ক্লাইমেট চেঞ্জ এটা তো কমন পিপল হবে নাকি, কমন পিপল হবে। বা তুমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট দিয়েও করতে পারো, বা যারা হচ্ছে রিসার্চ করে, রিসার্চার তাদের জন্য হতে পারে। বা হচ্ছে ড্রাগ অ্যাডিকশন তোমার হচ্ছে আর কাদের জন্য লেখা যেতে পারে, প্যারেন্টদের জন্য লেখা যেতে পারে না, যে তোমার স্যার ফ্যামিলির উপরে চাপ পড়ে, এটা থাকে না স্যার? সতর্ক করার ব্যাপারে হতে পারে। বা ড্রাগ অ্যাডিকশন সামাজিক যারা মানে সোশ্যাল, মানে কি বলবো, সোশ্যাল ওয়ার্কার আছে তাদের জন্য হতে পারে, যে তারা কি ধরনের প্রভাব ফেলতে পারে এই জায়গায়। ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ তুমি এখানে ব্যবসায়ীদের নিয়ে লিখতে পারো। তারপর হচ্ছে যারা হচ্ছে দেশের, যারা দেশ পরিচালনার দায়িত্বে তাদের নিয়ে হতে পারে, বা তারা হচ্ছে ফ্যাক্টরির মালিক তাদের নিয়ে হতে পারে, কমন পিপলদের নিয়ে হতে পারে। অতএব তুমি ভাববা যে আমি নিজে থেকে একটু বোঝার চেষ্টা করো যে আমি আসলে কাকে নিয়ে লিখবো এবং কি করাতে চাচ্ছি আমি তাকে, সেইটুকুর উপর ফোকাস করে লিখতে হবে। তারপর রোড অ্যাক্সিডেন্ট যেটা বললাম, যে কাদের কাদের নিয়ে লিখতে হতে পারে। প্লাস্টিক পলিউশন, এটা কাদের নিয়ে হতে পারে বেরিয়ে বলো, স্টুডেন্টদের নিয়ে হবে এটা? না স্যার, এটা হলো অল পিপল। হ্যাঁ, কমন পিপলদের নিয়ে হতে পারে নাকি, কমন পিপলদের নিয়ে হতে পারে। এটা ওয়ার্ন বা এটা ইনফর্ম যে প্লাস্টিক পলিউশন আমাদের কীভাবে ক্ষতি করতেছে। তাহলে দেখো অটোমেটিক তুমি যখন 2 দিন এটা লিখবা, তোমার ভিতরে একটা ডেভেলপমেন্ট করবে। হ্যাঁ, যে তুমি আগে কেমনটা ভাবতা, এই 2টা ক্লাসের পর তোমার চিন্তা ভাবনাটা একটা মডিফিকেশন আসবে, অতএব তুমি তখন লিখতে পারবা। তো আমি তোমাদের কিছু কারো এটা করব, কি পড়বো, এখানেই পড়বো, পড়ার পর তোমার কথাটা তোমার অডিয়েন্স পারপাসের সাথে ঠিক হয়েছে কিনা এইটা আমি যখন সতর্ক করবো 2-4 জন, তখন তোমার বাকিটা অটোমেটিক অন্যদেরও ঠিক হয়ে যাবে, যে আসলে, কারণ সবারগুলো পড়তে গেলে তো অনেক টাইম এখন লেগে যাবে, কিন্তু আমি যেটা বোঝাতে যাচ্ছি সেটা। তারপরে শেষে হচ্ছে এইগুলোর আমি লিখে দিব, মনে থাকবে? এগুলো আমি শেষে লিখে দিব, কারণ তোমরা যদি না লেখো তাহলে আমার পড়ানোর সাথে তুমি আমার দ্বারা গাইডেড হবা, তোমার চিন্তাটা ডেভেলপ হবে না। তোমরা আগে এইটা স্যার, হ্যাঁ বলো। এই 5টা লিখে গিয়ে আপনার ইনবক্সে জমা দেব? হ্যাঁ, আমি এটা প্রমাণ হিসেবে দিতে হবে না যে তুমি আসলে কাজগুলো করছো কিনা। মাস শেষে দেখবো যে আসলে আমি তো সবারটা দেখবো না, কিন্তু হয়তো দেখা যাচ্ছে তুমি যে কাজটা করছো সেটা তো আমাকে মাস শেষে যখন আমি তোমাকে রিমুভ করবো বা তোমার ইনবক্সে যখন ঢুকবো, চেক করবো যে আসলে দেখি কয়জন অ্যাক্টিভ আছে, তখন যেন দেখি যে না তুমি কাজগুলো করছো, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাসের আগে দিব নাকি আপনি ডেট দিয়ে দিবেন যে এই কয় তারিখের মধ্যে? এটা নেক্সট ক্লাসের আগে, আমরা 2টা ক্লাস করব এটা নিয়ে, ঠিক আছে? তো ওকে স্যার, আজকে আমি বুঝাই দিলাম, আগামী দিন আমি কি করব, তোমাদেরকে তোমাদের লেখাটা থেকে বোঝাবো। তারপর থেকে আরেকদিন দিব সেই ক্লাসে আবার আমি তোমাদেরকে যে ডেভেলপমেন্টটা হলো, আগামী ক্লাসের পর তোমার পরিবর্তনটা তুমি ধরতে পেরেছো কিনা তাদের আরেকবারটা দেখবো, দেখলে পারে দেখবা যে তুমি তখন আরেকটু ক্যাচ করে ফেলেছো, ঠিক আছে? তারপরে আমি এই লেখাগুলো তোমাদেরকে দিব, এরপর তোমরা এর সাথে মিলিয়ে মিলিয়ে পড়বা, এবং আরও টপিক থাকবে যেগুলো তোমরা নিজেরা পড়বা। এই বই থেকে বইটা দয়া করে আগে ফলো করার চেষ্টা করবে না, তাহলে তোমার কিন্তু খবর আছে, তোমার ভিতরে এইরকম একটা বোধ তৈরি হয়ে যাবে যেরকম লিখলেই হয়, মনে থাকবে? এই জন্য এখানে কেউ কপি করবে না, এই জায়গাতে দয়া করে কেউ দেখবা না আগে। এখানে শুধু তুমি টপিকটা দেখতে পারো, কিন্তু ভিতরের লেখাগুলো আমার মোটেও পছন্দের না। এই রাইটিং 2 এর যে টপিকগুলো আছে আমার কোনোটাই নিজের মতো পছন্দ মতো হয়নি। এখানে জাস্ট গদ বাঁধা প্যারাগ্রাফ যেমন করে লিখছে কপি পেস্ট করে জাস্ট বসায় দিয়েছে, এছাড়া অন্য কিছু হয়নি, ঠিক আছে? জি স্যার। স্যার সেটা কি আজকেই দিয়ে দেবেন? হ্যাঁ, এটা আমি দিয়ে দিব আপাতত, এই যেটুকু তথ্যটা আছে এই শীটটা আপাতত দিব, কিন্তু এর আনসারটা আমি এখন দেব না, 2টা ক্লাস পরে দেব, ঠিক আছে? জি স্যার। তাহলে কি আপাতত বোঝা গেছে তো বিষয়টা? জি স্যার। এই জন্য এখন বাসায় একটু পড়তে থাকো, এই টপিকগুলো নিয়ে তোমরা একটু আলোচনা করতে থাকো। এটা আমি দিয়ে দিব, যেহেতু আমার সময় লাগবে দিতে, এরপর আবার 3rd ইয়ারের ক্লাস শুরু হবে, এই জন্য অপেক্ষা করবা। স্যার আরেকটা কোশ্চেন, ওই যে 2 থেকে 6 পর্যন্ত যে দিলেন, আর বলছেন যে 2টা করে লিখতে হবে প্রত্যেকটার? হ্যাঁ, প্রত্যেকটা 2টা করে, মানে টোটাল 10টা তোমার লেখা হবে,
অডিয়েন্স থাকবে, হ্যাঁ অডিয়েন্স থাকবে দুজন দুজন, মানে আলাদা আলাদা যেখানে খুশি একটা তুমি চেঞ্জ করো, তুমি অডিয়েন্স ঠিক রেখে পারপাস চেঞ্জ করতে পারো বা পারপাস ঠিক রেখে অডিয়েন্স চেঞ্জ করতে পারো, যেটা সুবিধাজনক হয়। ওকে ওকে স্যার। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকো, আর এই সিঙ্গেল টপিক এটা নিয়ে ভালো করে ভাবতে থাকো, দেখো একটা ধারণা এসে যাবে। হ্যাঁ, জি স্যার। ওকে, তো গুড নাইট, সবাই ভালো থাকো, বাই। গুড নাইট স্যার।